আচ্ছা, স্লাইডার তো ওপেন হচ্ছে সবার কাছে? স্লাইডার দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমত হচ্ছে হ্যাঁ, সফটওয়্যার দেখতে স্টাডি। পাচ্ছি। আমি আমাদের এই ট্রেনিংটার নাম হচ্ছে কম্পিউটার কেরিয়ার ডেভেলপমেন্ট। আমরা কম্পিউটারের দ্বারা কিভাবে নিজেদের কেরিয়ার ডেভেলপ করতে পারবো সেই বিষয়ে আলোচনা। তা আমি হচ্ছে আমার পরিচয় দিয়ে নিই, আমি পলাশ হোসাইন। আমি ফাউন্ডার অ্যান্ড সিইও সফটওয়্যার আইটি, সফটওয়্যার আইটির প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সফটওয়্যার আইটি পরিচালনা করতেছি। আমি একজন ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার স্পেশালিস্ট, ফ্রিল্যান্সার। আগে ফ্রিল্যান্সিং করতাম, এসিও এক্সপার্ট। আমি যখন এসিও করছি তখন আর কি সেই একেবারে। এবং কমশিয়া এ প্লাসটা হচ্ছে একটি হার্ডওয়্যার ট্রেনিং, ইন্টারন্যাশনাল ট্রেনিং, যেটাকে বলা হয় কমশিয়া এ প্লাস। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফাইড একটা ট্রেনিং, যে ট্রেনিংটা করা থাকলে পরে আপনি যে কোনো ইন্টারন্যাশনালি যে কোনো কান্ট্রিতে ভালো লেভেলের একটা জব পাবেন। এগুলোরে বলা হয় হচ্ছে প্রফেশনাল ট্রেনিং সিআইডাব্লিউ, কমশিয়া এ প্লাস। এবং ওয়েব ডেভেলপার তো অন্য একটা জিনিস। তা প্রথমত হচ্ছে ট্রেনিংয়ের যে সেশন ওয়ানটা, আমরা আজকে ডোমেনটা আসলে কি হয়, ডোমেন কত প্রকারের হয়। একটা মেইন ডোমেন হচ্ছে, তারপরে হচ্ছে অ্যাড অন ডোমেন একটা হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের সাব ডোমেন। আমরা অনেকেই ডোমেনের নাম বলি, ডোমেনটা আসলে কী রকমের হয়। একটা মেইন ডোমেন থাকে, যেমন www.abc.com, এটা মেইন ডোমেন। অ্যাড অন ডোমেনটা হচ্ছে আপনি হোস্টিং যখন নেবেন, হোস্টিং নেওয়ার সময় একই হোস্টিংয়ের মধ্যে আর একটা ডোমেন রাখা যায়, সেটাকে বলা হয় অ্যাড অন ডোমেন। সাবডোমেনটা হচ্ছে একটা হোস্টিং প্যানেলের মধ্যে আপনি অসংখ্য সাবডোমেন করতে পারেন। এটা বলার কারণ হচ্ছে অনেকে আপনাদের যখন সফটওয়্যার নিয়ে প্রশ্ন করবে যে সফটওয়্যারটা কীভাবে হবে না হবে, মেইন ডোমেনও হবে না, সাবডোমেনও হবে না, অ্যাড অন ডোমেনও হবে, আমার নিজের নামে ডোমেন পাবো কি না, তখন এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করা লাগবে। হোস্টিংয়ের মধ্যে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে শেয়ার হোস্টিং, একটা হচ্ছে ভিপিএস হোস্টিং, আর একটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। একটা হোস্টিংয়ের তিনটা ভাগ হয়। শেয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা আপনার আমাদের যে হার্ড ডিস্কগুলো আছে, আমরা একটা হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো পার্টিশন করি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। তো এগুলাকে মূলত হচ্ছে যে এবার একটা পার্টিশনের মধ্যে আবার কী করা হয়, ফোল্ডার বানানো হয়। তো ফোল্ডারগুলো মূলত এক কথা বলা চলে যেটা শেয়ার ফোল্ডার। আর ভিপিএস হচ্ছে পার্টিশন করা, ডেডিকেটেড হচ্ছে পুরো একটা ইন্ডিভিজুয়ালি আর একটা কম্পিউটার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রশ্ন না করলে তো আসলে আগানো যাবে না। আচ্ছা, কে যেন জয়েন করছে, একটু জয়েন করে নিই। কারো যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে আর কি। প্রশ্ন আপাতত নেই আর কি, আসলে করব। আপনি কন্টিনিউ করুন। ওকে, ঠিক আছে। আচ্ছা, হোস্টিংয়ের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এসএসডি এবং একটা হচ্ছে এইচডিডি। তো এসএসডি এবং এইচডিডি কীভাবে হয় না হয় সেগুলো আমরা এই ট্রেনিংয়ের মধ্যেই শেষের দিকে দেখবো, যে একটা এইচডিডি হার্ড ডিস্ক এবং হচ্ছে এসএসডি হার্ড ডিস্কের মধ্যে পার্থক্যটা কী রকমের হয়। কারণ ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে হোস্টিং সম্পর্কে জানাবেন, যে হোস্টিংটা কেন দাম বেশি, অনেকে হোস্টিং বিক্রি করতেছে 1,000 টাকায়, অনেকে বিক্রি করতেছে 1200 টাকায়, অনেকে বিক্রি করতেছে 1500-2000 টাকায়। তাহলে কেন বিক্রি করে, কী কারণে করে, এই কারণগুলো আমরা পরবর্তীতে শিখব। এবং সেটা দুইটা কারণেই হতে পারে, এসএসডি এবং এইচডিডি। এবং এসএসডির স্পিডটা অনেক পরিমাণে বেশি হয়, এবং স্পিডটা কীরকম বেশি হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। লাস্ট হচ্ছে, এবং আমরা এখানে সফটওয়্যারটা মূলত কী রকমের হয়, ইআরপি। অনেকে নাম শুনছি আমরা ইআরপি সফটওয়্যার। ইআরপি সফটওয়্যারের ফুল মিনিংটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংটা বলতে একটা সফটওয়্যারের মধ্যে এ টু জেড প্ল্যানিং করে তৈরি করা হয়। এক একটা ক্লায়েন্টের যেগুলো রেডিমেড সফটওয়্যার, সেটা তো রেডিমেড সফটওয়্যার। আর ইআরপি সফটওয়্যারটাকে বলা হয় হচ্ছে এক একটা ক্লায়েন্টের এক এক রকমের কী থাকে, এক এক রকমের তার চাহিদা থাকে। তার চাহিদার উপরে ভিত্তি করে আমরা প্ল্যানিং করি, রিসার্চ করি, তারপরে তাকে আমরা সফটওয়্যারটা ডেলিভারি করি। এখানে অনেকগুলো ব্যাপার হইতে পারে। আচ্ছা, আরেকজন যেজন জয়েন করছে, আমি একটু অ্যাড করে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এখানে আরেকজন অলরেডি জয়েন করছে, ভালো, গোলাম কিবরিয়া। ওকে, আচ্ছা, ইআরপি তাহলে আমরা বুঝলাম। ইআরপিটা অনেক ধরনের হয়। এখন যে এক এক প্রতিষ্ঠান এক একভাবে কাজ করে, সে এক একভাবে তাদের সফটওয়্যারকে চায়। যেমন এখানে দেখেন, এখানে পারচেস,
ওয়েব পোর্টাল, সিআরএমটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট একটা সিস্টেম থাকে, সেলস, ম্যানুফ্যাকচারিং থাকে, ডিস্ট্রিবিউশন থাকে, ফিনান্স থাকে, ড্যাশবোর্ড থাকে এবং টাইম অ্যান্ড প্রজেক্ট। এটা নর্মাল একটা জিনিস। এছাড়াও অনেক প্রতিষ্ঠান আরও বড়োভাবে ইআরপি ডেভেলপ করে। তো ইআরপির প্রাইজিংটা হয় হচ্ছে এক সব কোম্পানির জন্য এক এক রকমের। যদি ছোটো ইআরপি হয় তাহলে প্রাইস হবে 1 লাখ থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা। বড় ইআরপি হলে 5 থেকে 6 লাখ টাকা। যদি গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে 12-15 লাখ টাকার মধ্যে একটা ইআরপি সফটওয়্যার ডেভেলপ করা হয়। সেক্ষেত্রে সময় অনেক বেশি পরিমাণে লাগে, বাজেটও অনেক বেশি পরিমাণে থাকে। আচ্ছা, এখন সবাই মনে হয় জয়েন করতেছে। ওকে, আমরা এখানে ডোমেনের নাম বলছিলাম তাই না? ডোমেনটা কত ধরনের হয়? ডোমেনটা অ্যাকচুয়ালি অনেকটা ক্যাটাগরির হয়। ক্লাস নিচ্ছিলাম ভাই। ডোমেনের এখানে যে ব্যাপারগুলো হচ্ছে, আপনারা প্রথমত জানেন .com একটা ডোমেন হয়, .net একটা হয়, .info হয়, .biz, .org, .u, .tv, .de। এছাড়াও আরও প্রচুর পরিমাণে এক্সটেনশন আছে, এগুলোকে বলা হয় হচ্ছে এক্সটেনশন, ডোমেনের এক্সটেনশন। আপনি কি .com নেবেন না .net নেবেন না .info না .org না .biz, এই প্রত্যেকটা হচ্ছে ডোমেনের এক একটা এক্সটেনশন বলা হয়। আচ্ছা, আমরা এটা তো অনেকেই জানি যে কম্পিউটার কেস কী রকমের হয়, কম্পিউটারের কেসের ধরনগুলো কীরকম, কোন সাইজের কেস আমরা নিব, এইসব ব্যাপারে পরবর্তীতে প্রশ্ন করলে আলোচনা আসবে। একটা কম্পিউটার কী কী ধরনের হয়, কারণ আপনি যখন সফটওয়্যার বিক্রি করতে যাবেন তখন একটা ক্লায়েন্ট কিন্তু আসলে বোঝে না। সে আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে, ভাই আমার কম্পিউটারটা কেমন লাগবে। আপনি বিক্রি করতে যাচ্ছেন সফটওয়্যার, আপনি বিক্রি করতে যাচ্ছেন আইটি প্রোডাক্ট, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে ফার্স্টলি জিজ্ঞাসা করবে, ভাই আমার কম্পিউটারটা কোর i3 আছে, সেটা কি চলবে? কম্পিউটারটা ডুয়েল কোর, কম্পিউটারটা পুরাতন, আমার তো ল্যাপটপ আছে, আমার তো ডেস্কটপ নয়, ল্যাপটপ দিয়ে কি সফটওয়্যার চালানো যাবে? এই বিষয়গুলো কিন্তু আপনাকে তাকে সাজেশন করতে হবে। যখন আপনি তাকে সাজেশন করবেন, আইটি একটা উইকনেস, একটা জায়গা, সাধারণ ব্যবসায়ীর কাছে বলেন, যারা জানে না তাদের কাছে বলেন। আমরা দেখবেন আমাদের আত্মীয়স্বজন যখন অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়, তখন আমরা কিন্তু ডাক্তারের কাছে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করি। ভাই ডায়াবেটিস কেন হয়েছে, ভাই এটা কেন হয়েছে, ভাই এখানে হাড্ডিটা ফাটলো কেন, ভাই ওষুধটা কীভাবে খাবো, একটা কিউরিওসিটি কাজ করে। সেম অ্যাজ লাইক যারা ব্যবসায়ী পরিবার যারা আছে, তারা কিন্তু আইটি সম্বন্ধে খুব একটা ভালো নলেজ রাখে না, কারণ তারা সারা জীবন তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। সেক্ষেত্রে আপনি যখন সফটওয়্যার বিক্রি করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে তারা এই বিষয়গুলো জিজ্ঞেস করবে যে আমার এটা দিয়ে কি আসলেই হবে, আমার কম্পিউটার কি চেঞ্জ করা লাগবে, কম্পিউটার চেঞ্জ করলে বাজেট কেমন লাগবে। তখন আপনাকে তাকে সাজেশন দিতে হবে, র্যাম কীরকম নেবেন, হার্ড ডিস্ক কীরকম হবে, প্রসেসর কীরকম হবে। এই বিষয়গুলো যখন আইডিয়া দিবেন, তখন আপনি ক্লায়েন্টের কাছে একটা আস্থার জায়গা অর্জন করবেন। সফটওয়্যারটা বিক্রি করার আগে তার আস্থাটা অর্জন করতে হবে, তারপরেই সফটওয়্যারটা বিক্রি হবে। আপনার আস্থা যদি অর্জন না হয়, তাহলে কিন্তু সফটওয়্যারটা বিক্রি হবে না। আচ্ছা, পার্ট অফ কম্পিউটার তো আমরা এখানে দেখলাম, কম্পিউটার কেস থাকে, মাদারবোর্ড থাকে, সিপি, এগুলো সবাই আমরা জানি। হার্ড ডিস্ক থাকে, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, কুলিং ডিভাইস, মেমোরি থাকে। এখানে কম্পিউটার কেস কীভাবে সে কিনবে। আচ্ছা, র্যাম আমরা অনেক সময় দেখেছি DDR2, DDR3, DDR4, কোনটা কোন ক্যাটাগরি হয় সেটা জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি। কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সিপিইউ যেটাকে বলা হয়, সিপিইউটা কেমন হবে না হবে এই বিষয়গুলো ক্লায়েন্টকে একটু আলোচনা দেওয়া। নতুন একজন সম্ভবত জয়েন করছে, তাকে অ্যাড করে নিয়ে আসি। নাইম, দেখ মোটামুটি অনেকেই অ্যাড হচ্ছে। নাইম ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে গেছে মনে হয়। আচ্ছা, আমরা ট্রেনিংয়ের অনেক পর্যায়ে একটু আগে গেছি আর কি। অলরেডি 9 মিনিট ধরে ট্রেনিং চলতেছে, আপনি মাঝপথে আসছেন, একটু বুঝতে মানে সব প্রাইমারি আলোচনা তো সমস্যা নাই। আগেরগুলো একটু প্রাইমারি আলোচনা ছিল, জাস্ট কম্পিউটারের পরিচিতি, বেসিক জাস্ট আইডিয়াটা ছিল আর কি। একটা প্রসেসর কত ধরনের হইতে পারে, সে প্রসেসরের নামগুলো এবং তাদের ছবিগুলো আর কি। সবাই কি বুঝতেছেন নাকি আমি একটু স্লো করব? কেউ তো কোনো আওয়াজ দিচ্ছেন না, আসেন সবাই সাথে।
হ্যাঁ ভাই আছি, বুঝতেছি এখনো পর্যন্ত। আচ্ছা, এখন পর্যন্ত বুঝতেছেন। ভাইয়া আছি আমরা, বলেন। আচ্ছা, আরেকটা প্রসেসর হচ্ছে এএমডি প্রসেসর, ঠিক আছে? এএমডি প্রসেসর এবং ইন্টেল, আমরা নর্মালি যারা জানি তারা জানি হচ্ছে যে ইন্টেল প্রসেসরটাই হচ্ছে বেশি। তারপরে এএমডি একটা প্রসেসর যেগুলো হচ্ছে যারা গেম খেলে বা হাই কনফিগারেশনেরগুলো হয়, সার্ভার পিসিগুলো মেনলি হচ্ছে এএমডি দিয়ে তৈরি করা হয়। একটা কম্পিউটার কিভাবে কাজ করে, একটা আমরা অনেক সময় দেখি কি যে কম্পিউটারের মনিটর যদি আটকায় যায়, তারপরে দেখা যাচ্ছে যে মাউস কাজ করতেছে না, কিবোর্ড কাজ করতেছে না, আমরা যখন কি আশ্রাই বা কী করে শব্দ করে এই মাউস কেন কাজ করছে না, আসলে কিন্তু মাউসের দোষ না। একটা ইনপুট দেওয়ার পরে সেটা প্রসেস করে প্রসেসর কি করে আপনার ডাটাকে সে কী করে হার্ড ডিস্কে প্রাইমারি এবং হচ্ছে সেকেন্ডারি হার্ড ডিস্কের মধ্যে ডাটাটা নিয়ে যায় এবং সে কী করে ইনফরমেশন আদান প্রদান করে। তারপরে এটা আউটপুট হয় মনিটরে। খেয়াল করেন, ইনপুট দিচ্ছেন আপনি কিবোর্ড এবং মাউসের দ্বারা, প্রসেসর কী করতেছে, এটাকে ডাটা ইনপুট ইনফরমেশন আদান প্রদান করতেছে এবং লাস্টে কী করতেছে, আউটপুট দিচ্ছে মনিটরে। তা আপনার প্রসেসর এবং হার্ড ডিস্ক এই দুইটা জিনিসকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভালো হয়। মনিটর কী হলো সেটা নাথিং, মনিটর ভালো মন্দ সেটা ডেকোরেশনের উপরে নির্ভর করে। ইনপুট ডিভাইস আপনার মাউস কিবোর্ড সেটাও কোনো বিষয় না, এটার উপরে স্পিড কোনো নির্ভর করবে না। মাউস আপনি কী কিনতেছেন, 1000 টাকার মাউস বা 3000 টাকার মাউস কিনলেও স্পিড কম্পিউটারের বাড়বে না। মনিটর যদি আপনি 15,000 টাকার নেন, আপনার কম্পিউটারের স্পিড বাড়বে না। আপনাকে খেয়াল করতে হবে ভিতরের হার্ড ডিস্ক এবং প্রসেসর এবং মাদারবোর্ড এই বিষয়গুলো কেমন আপনি নিচ্ছেন, ঠিক আছে? অনেকে আমরা কম্পিউটার কেনার সময় মনিটর ভালো কেনার চেষ্টা করি, কিন্তু আমার কী করি, আমি আমার মাদারবোর্ড, আমার প্রসেসর, আমার র্যাম, আমার হার্ড ডিস্ক এগুলো আমি কম কিনতেছি। বাট আমার পরামর্শ হচ্ছে যখন আপনি কম্পিউটার কিনবেন বা কাউকে পরামর্শ দিবেন, তখন বলবেন যে ভাই আপনি মনিটর এবং কিবোর্ড মাউসের বাজেট প্রয়োজনে কমায় দেন। আপনি কি করেন, আপনি আপনার যে কম্পিউটার বা সিপিইউ সেটাকে আপনি শক্তিশালী করেন, আপনি প্রসেসরটা একটু বাড়ায় নেন, আপনি র্যাম একটু বাড়ায় নেন, র্যাম অন্তত পক্ষে 4 GB নেন, আপনি একটা হার্ড ডিস্কের এসএসডি হার্ড ডিস্ক নেন, আপনি SATA হার্ড ডিস্ক নিয়েন না। এই পরামর্শগুলো তাকে আপনাকে দিতে হবে। আচ্ছা, নতুন আরেকজনকে যেন আসছে, জীবন তরি। ওকে, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। স্টোরেজ ডিভাইস হচ্ছে কি এইচডি, তাই না? আমরা এখানে অনেকগুলো অপশন আছে, পেন ড্রাইভ এবং হচ্ছে হার্ড ডিস্ক। আচ্ছা, আরপিএম হচ্ছে রোটেশন পার মিনিট। আমরা এইচডিডি এবং হচ্ছে এসএসডি, দেখেন এটা হচ্ছে হার্ড ডিস্কের ভিতরের একটা অংশ, ভিতরের একটা পার্ট। আপনি এসএসডি হার্ড ডিস্ক কিন্তু একটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এগুলো বলা হচ্ছে আইসি ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা হচ্ছে দেখেন ছোট্ট ছোট্ট চিপ দেখা যায়, ছোটো ছোটো চিপগুলো। আর এটা হচ্ছে যে এইচডিডি মানে পুরাতন যে হার্ড ডিস্কটা আমরা ব্যবহার করতাম মোটা হার্ড ডিস্ক, সেটা কিন্তু ভিতরে একটা চাকতি আছে। আমরা যখন সিডি ব্যবহার করছি, সিডি প্লেয়ার দেখবেন যে কি একটা সিডি দেওয়ার পরে ওটা কি করে ঘোরে। আর এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এই কাঁটাটা হচ্ছে বলা হয় আর্ম এসকালেটর। আমরা যখন যাদের গাড়ি, অনেকে দেখছেন যে গাড়িতে বৃষ্টির সময় কি করে একটা আর্ম এসকালেটর পানি পরিষ্কার করতেছে সামনের গ্লাসের, তো সেম এই আর্ম এসকালেটরের সামনে একটা লেন্স আছে। এই লেন্সটা কি করে, চাকতি যখন ঘোরার সময় ডাটাটাকে রিড করে। তো এটা হলো আগের প্রসেস ছিল, এখনও অনেকে সেটা ব্যবহার করে এবং এই হার্ড ডিস্কগুলোর দাম অনেক কমে গেছে এখন। আপনি 400 টাকা 500 টাকা দিলে পরে দেখা যাচ্ছে যে আপনি এইচডিডি হার্ড ডিস্ক পাবেন। বাট একটা যদি আপনি 120 GB এসএসডি হার্ড ডিস্ক নিতে চান, আপনার কাছ থেকে 1800 থেকে 1500 টাকা নেবে, কারণ এসএসডি হার্ড ডিস্কের স্পিড তুলনামূলক অনেক পরিমাণে বেশি। আচ্ছা, কী পরিমাণে বেশি এখানে একটু দেখাই আমি। এসএসডি এবং এইচডিডি, এসএসডি হার্ড ডিস্কের দেখেন এক্সেস টাইম, যেখানে আপনার এসএসডি হার্ড ডিস্কের এক্সেস টাইম হচ্ছে 0.1 মিলিসেকেন্ড, আর একটা এইচডিডি হার্ড ডিস্কের এক্সেস টাইম কত 5.5 মিলিসেকেন্ড। তার মানে এই হার্ড ডিস্কের টাইমটা একটু বেশি নেয়, প্রচুর পরিমাণে বেশি নিচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে যদি এখানে আইও ইনপুট মানে ইনপুট এবং আউটপুট পারফরমেন্স এখানে 6000 ইনপুট আউটপুট প্রতি সেকেন্ডে নিতে পারে। একটা এসএসডি হার্ড ডিস্ক প্রতি সেকেন্ডে সে 6000 ইনপুট আউটপুট করতে পারে, কিন্তু এইচডিডি কী করে মাত্র 400 করে। রিলায়েবিলিটি এখানে 0.5 এবং 5 থেকে 50। এনার্জি সেভিং, আপনি দেখেন আপনি যখন এইচডিডি হার্ড ডিস্ক ব্যবহার করতেছেন, আপনার কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের উপরে প্রেশার পড়তেছে। তো পাওয়ার সাপ্লাইয়ের উপরে যত প্রেশার পড়বে
তত কি হবে, আপনার পাওয়ার সাপ্লাই দ্রুত নষ্ট হবে, প্রেশার পড়লেই তো দ্রুত নষ্ট হয়। সুতরাং অবশ্যই আমরা কি করব, এখানে মাত্র দেখেন এখানে 2 থেকে 5 ওয়াটের, আর এটা হচ্ছে 6 থেকে 15 ওয়াট। অলরেডি আমার এখানে 2 থেকে 6 বাদ দিলে কিন্তু 4 ভোল্টেজ, মানে এটাকে ওয়াট বলা হয়, 4 ওয়াট অলরেডি এখানে কমে যাচ্ছে। মানে আপনার এসএসডি হার্ড ডিস্কে আপনার পাওয়ার সাপ্লাইয়ের প্রেশারও কম খাচ্ছে। সিপিইউ এটা 1% খাচ্ছে, ইনপুট আউটপুট এখানে 20, এবং হচ্ছে ব্যাকআপ রিড। আমরা যদি অনেক সময় হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, আর হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে আমরা কী করি, এটাকে ব্যাকআপ জেনারেট করতে হয়, তাই না? আমরা বিভিন্ন ডাটা রিকভারি সেন্টারে গিয়ে আমরা এটাকে ব্যাকআপ জেনারেট করি। ব্যাকআপ জেনারেট করতে গেলে দেখেন আপনার এইচডিডি হার্ড ডিস্ক যদি ব্যাকআপ জেনারেট করতে হয় তাহলে 20 থেকে 24 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা? 20 থেকে 24 ঘন্টা। আর আপনার যদি এইচডিডি হার্ড ডিস্ক হয়, মানে এসএসডি হার্ড ডিস্ক হয়, সেক্ষেত্রে মাত্র 6 ঘন্টা সময় লাগবে। তাহলে অবশ্যই আমরা কি করব, যাকে এখন থেকে আমরা সাজেস্ট করব, যেহেতু আপনি একজন আইটি পার্সন বা আইটিতে কেরিয়ার করবেন, এই বিষয়গুলো জানা দরকার। অনেকেই জানেন, অনেকেই জানেন না, সবাইকে সাজেশন দিবেন যে ভাই আপনি একটা এসএসডি হার্ড ডিস্ক নেন, তাহলে আপনার কম্পিউটার স্পিড তুলনামূলক আগের থেকে বেশি হবে। আচ্ছা, এটা হচ্ছে যে একটা পোর্টের ডিজাইন, এগুলো আপনারা জানেন সবাই। USB 2 এবং USB 3। USB 3 হচ্ছে একটু ব্লু কালারের হয়, USB 2 হচ্ছে সাদা কালারের হয়। যখন আপনার পেন ড্রাইভ কিনবেন, বাজারে যখন যাবেন, পেন ড্রাইভটা এবং USB কেবলগুলা অবশ্যই দোকানদারকে বলবেন যে ভাই আমাকে USB 3 দেন। দোকানে যাওয়াই যে গিয়েই আপনি বলবেন না যে ভাই আমার একটা কেবল দেন। কেবল বলার সময় আপনি তাকে অবশ্যই বলে দেবেন যে আপনি USB 3 দেন, তাহলে সে দোকানদার আপনাকে মেপে নিবে যে আপনি কোন ক্যাটাগরির কাস্টমার। আপনি যখন দোকানে যা বলছেন ভাই আমার একটা পেন ড্রাইভ দেন, আমার একটা USB কেবল দেন, তখন দোকানদার আপনার কী করবে, USB 2 হাতে ধরাই দিবে, কারণ সে তো জানবে না। আপনাকে যা বলতে হবে দোকানে যে আপনি কী করবেন, USB 3 একটা পেন ড্রাইভ নেবেন, USB 3 একটা কেবল দিবেন, মানে USB 3 স্পিডগুলো অনেক পরিমাণে বেশি থাকে। লাস্ট হচ্ছে একটা কম্পিউটার কী ধরনের হয় সেই পর্যন্তই। আর কম্পিউটারে কিছু জিনিস আছে, এগুলো অবশ্যই অনেকে জানেন, যেমন হচ্ছে রিসেন্ট, ট্যাম্প এবং হচ্ছে MS ইনফো। MS ইনফো দিয়ে কম্পিউটারের কোর ইনফরমেশন বের করা যায়। উইন্ডোজ আর MS ইনফো 32, এখানে দেখা যাবে যে আপনার কম্পিউটার কী ধরনের, কী কী অবস্থা কম্পিউটারের আছে, ঠিক আছে? ডিটেলস অপশনগুলো বের হয়, অনেক সময় আমরা এটা বের করি। এবং লগ আপ এবং হচ্ছে IP কনফিগ করা, পিসির স্পিড বাড়ানো। অনেকেই যখন আপনারা সফটওয়্যার সেলস করতে যাবেন, সেক্ষেত্রে আমি একটু দেখাই দেই, ভালো করে খেয়াল করেন, যেহেতু রেকর্ডিং থাকবে। আমরা অনেক সময় এখানে দেখেন কম্পিউটার যখন রাইট বাটন ক্লিক করবেন, এখানে টাস্ক ম্যানেজার আসে। টাস্ক ম্যানেজার আসার সময় আমার কম্পিউটারে পারফরমেন্সে যখন আপনি যাবেন, আমার এখানে পিসি কোনটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে সেটা আমাকে খেয়াল করতে হবে। আমার কোনো অ্যান্টিভাইরাস আছে কি না, কোনটা বেশি ইউজ হচ্ছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। কারণ আমাদের এখন গুগল ক্রোম সবচেয়ে বেশি খাচ্ছে, সিপিইউর মধ্যে অলরেডি সে 30% খেয়ে নিচ্ছে। রেকর্ডিং একটা হচ্ছে সেটা পাচ্ছে 18%, আর একটা গুগল ক্রোম সেটা পাচ্ছে 6%, 7% আপ ডাউন করতেছে, ঠিক আছে? মানে আপনার কম্পিউটারে কোন অপশনটা বেশি ইউজ হচ্ছে সেটা আপনি এখান থেকে টাস্ক ম্যানেজারে গেলে এটা দেখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একটা প্রাইমারি ধারণা আপনারা নিলেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা এখন বি হিসাব সফটওয়্যারের মধ্যে চলে যাব। বি হিসাব সফটওয়্যার কেন ব্যবহার করে, ব্যবসায়ীদের বি হিসাব সফটওয়্যার করলে কি লাভ হয়, সেই বিষয়গুলো আলোচনা করব। তার আগে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করতে পারেন। জ্যোতি ভাইয়ের কোনো কোশ্চেন আছে নাকি? না ভাই, হ্যাঁ এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমরা বি হিসেবে যেতে পারি। আচ্ছা, জুম্মান সাহেব, তারপরে আরো যারা যারা আছেন, নাইম ভাই। না ভাই, আমার কোশ্চেন নাই, আমি সামনের দিকে যেতে পারি না। ওকে। আচ্ছা, আমাদের যে বি হিসাব সফটওয়্যার আগে যেটা জ্যোতি ভাইয়ের কথা ছিল সফটহোস্ট আইটি। সফটহোস্ট আইটি হচ্ছে আমাদের মাদার কোম্পানি। বি হিসাব হচ্ছে একটা সফটওয়্যার, আমার হিসাব সেটাও একটা সফটওয়্যার, আমার কোচিং একটা আছে সেটাও একটা সফটওয়্যার, এবং হচ্ছে SMS API সেটাও আমাদের একটা প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশে আমরাই প্রথম 2 পয়সায় আমরা SMS পাঠানোর সুবিধা দিয়ে থাকি। তা সফটহোস্ট আইটি হচ্ছে আমরা একটা আইটি প্রতিষ্ঠান, যেটা আমরা মানুষকে অলরেডি বিগত 7 বছর ধরে
আমরা আইটি সেবা দিয়ে যাচ্ছি বিভিন্ন সিস্টেমের, কেউ ডোমেন বিক্রি করে, হোস্টিং বিক্রি করে, ওয়েবসাইট তৈরি করে, কাউকে অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে, সব কিছু মিলাই নিয়ে আমরা বাংলাদেশে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি এবং মানুষকে আইটি সেবা দিয়ে যাচ্ছি। আমরা এ পর্যন্ত বাংলাদেশে প্রায় 600-র উপরে ব্যবসায়ীকে সফটওয়্যার দিয়েছি। সফটওয়্যার সাইটে এখন পর্যন্ত 600+ ব্যবসায়ীদের বিভিন্নভাবে আইটি সহযোগিতা করছে। অনেক গ্রুপ অফ কোম্পানি আছে আমাদের সাথে, অনেক লিমিটেড কোম্পানি আছে যারা আমাদের এখান থেকে সফটওয়্যার নিয়ে তাদের প্রতিষ্ঠান সুন্দর মতো পরিচালনা করছে। আচ্ছা, আবার কে যেন অ্যাড হলো, চলে গেছে, যাই হোক, অ্যাড নেই। তো মূলত হচ্ছে যে আমরা সফটওয়্যার সাইটে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমাদের অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার দিয়ে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমরা তাদের যেন সহজ হয়, তাদের হিসাবগুলো যেন স্বচ্ছ সহজ থাকে, সেই স্বচ্ছ সহজ হিসাব রাখার জন্য আমরা বেশ কিছু সফটওয়্যার অলরেডি আমাদের এখানে রেডিমেড তৈরি করা। যেমন প্রথমে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, স্টক বিল, ইনভয়েস। দ্বিতীয়ত হচ্ছে ব্রিক ফিল্ডের জন্য মাইক্রোফিন্যান্স, লোন ম্যানেজমেন্ট, ছাত্রছাত্রী ম্যানেজমেন্ট, এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার, ডিসকেবল এবং গাড়ি ম্যানেজমেন্ট, ফার্মেসি ম্যানেজমেন্ট। এছাড়াও আরও অনেকগুলো আছে যেটা এখানে দেওয়া নাই। প্রথমত আমি বি হিসাবে চলে যাই। আচ্ছা, বি হিসাবের আগে একটা আছে আমার হিসাব। আমার হিসাবটা হচ্ছে যে পার্সোনাল বলেন এবং যারা ছোটোখাটো ব্যবসায়ী, যাদের হচ্ছে স্টক ম্যানেজমেন্ট লাগবে না, যাদের স্টক ম্যানেজমেন্টের দরকার নাই, তারা আমার হিসাব সফটওয়্যার ব্যবহার করবে। অনেকে আছে যে আমার প্রোডাক্টের স্টক লাগবে না, শুধুমাত্র আমি আয় ব্যয় হিসাব করব, সেক্ষেত্রে এটাই আনাফ, আমার হিসাবই আনাফ। কারণ আমার হিসাব সফটওয়্যারের মধ্যে আমি একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে পরে পেমেন্ট অপশন আছে, তাই না? আমি মেনুতে যাই, এটা তো প্রিমিয়াম প্যাকেজ, অনেকগুলো প্যাকেজ আছে, আমি এটাকে লগ আউট দিই। আচ্ছা, আমার হিসেবের মধ্যে দেখেন ড্যাশবোর্ডের মধ্যে যেটা হচ্ছে যে আজকের জমা, আজকের খরচ, আজকের অবশিষ্ট, মানে একজন ব্যক্তি সে আজকে কত টাকা ইনকাম করতেছে, আজকে কত টাকা খরচ করতেছে এবং লাস্টে অবশিষ্ট কত সেটা এখানে থাকবে, এবং কোন খাতে কত টাকা আয় করছে, কোন খাতে কত টাকা ব্যয় করছে, সেই বিষয়গুলো অ্যাকাউন্টসের রিপোর্টগুলো এটার মধ্যে আছে। মানে একজন ছোট ব্যবসায়ী যার মানে প্রোডাক্টের কোনো হিসাব লাগবে না, জাস্ট আয় ব্যয় খাত অনুসারে হিসাব করবে, অ্যাকাউন্ট মেনটেন করবে, SMS পাঠাবে, সেই সুবিধাগুলো আমার হিসাবের মধ্যে পাবে। আর বি হিসাবটা হচ্ছে মোটামুটি একটি বড় সফটওয়্যার, যাদের স্টক ম্যানেজমেন্ট করতে হয়, অ্যাকাউন্টস অনেকগুলো আছে, স্টাফ অনেকগুলো আছে, তাদের জন্যই মূলত বি হিসাব সফটওয়্যার। বস, আমার এই যে কোশ্চেন ছিল, বলেন বলেন বলেন। যে মার্কেটে আপনার আমার হিসাব রয়েছে এবং এস ম্যানেজার রয়েছে বা টালি খাতা বা অন্য অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো আসলে ফ্রি আছে। আচ্ছা, তাহলে আমার হিসাব বা ওই সফটওয়্যারের সাথে আসলে আমাদের বেসিক পার্থক্য তাই হলো কেন আমরা এটা পেইড করে নিব, এটা যদি একটু কাইন্ডলি বলতেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে ফ্রি দেওয়া সেটা কিন্তু আমরা সবাই জানি, এটা হচ্ছে ব্যবসায়িক একটা পলিসি। ব্যবসায়িক একটা পলিসিটা হচ্ছে ফ্রি দেওয়া, ফ্রির মাধ্যমে হয়তো বা তারা কিছু কাস্টমার অ্যারেঞ্জ করতেছে, বাট তাদের সফটওয়্যারের মধ্যে দেখবেন যখন আপনি ঢুকবেন সেটার মধ্যে কিন্তু স্টক ইনভেন্টরি নাই। এক নাম্বার কথা, টালি খাতার মধ্যে কোনো স্টক ইনভেন্টরি নাই, জাস্ট কয়েকটা অপশন আছে যে একটা ব্যবসায়ীর বাকি, কাস্টমার তৈরি, এতটুকুই শেষ। এবার যদি আপনি বাড়তি ফিচারগুলো নিতে চান তাহলে আপনাকে পেমেন্ট অবশ্যই করতে হবে। আমরা হয়তো বা জানি যে টালি খাতা ফ্রি, বাট ফ্রি না। ওদের এখানে ব্যবহার করার পরে যখন আপনি এক্সট্রা ফিচার চাবেন, যখন ওদের এখানে ফোন দিবেন যে আমার তো এটা হবে না, আরও একটি এক্সট্রা ফিচার লাগবে, তখন ওরা আপনাকে পেমেন্ট নিবে, ঠিক আছে আপনি এবার পেমেন্ট করেন, নাহলে এক্সট্রা ফিচার আমি দিব না। প্রতিটা সফটওয়্যার, এস ম্যানেজার বলেন, টালি খাতা বলেন, সবারই একটা ফ্রি ভার্সন থাকে, যে ফ্রি ভার্সন আপনি ব্যবহার করতেছেন, এরপরে আপনি যখন ফ্রিটা দিয়ে আসলে কারো কোনো উপকারে আসে না, জাস্ট এটা ব্যবসায়িক একটা পলিসি, তারা মার্কেটে পরিচিতি অর্জন করে, তারপরে মানুষকে আটকাই নিয়ে তারপরে ধরেন যে ওরা ওদের মতো ব্যবসা করে। আর বড় যেটা হচ্ছে ওদের এখানে কিন্তু ব্যাকআপ সিস্টেম নাই। টালি খাতার মধ্যে 7 দিন পর পর ব্যাকআপ জেনারেট হয়, 7 দিন পর পর ব্যাকআপ জেনারেট হয়, অটোমেটিক ব্যাকআপ নিতে হয়, 15 ঘন্টা পরে জেনারেট হয়। আমার হিসাব সফটওয়্যারের মধ্যে বা বি হিসাবের মধ্যে একেবারে অতি সহজেই ইনস্ট্যান্ট সার্ভার থেকে ব্যাকআপ জেনারেট হয়, এবং আমাদের এখানে অটোমেটিকলি ব্যাকআপ জেনারেটের অপশন আছে, এবং কাস্টমার চাইলে নিজের ব্যাকআপ নিজেই নিতে পারে। মানে ফ্রি তো ফ্রিতে দেখা যাচ্ছে কাস্টমারের কিন্তু মানে সে যে ব্যবসা পরিচালনা করতেছে, সুযোগ সুবিধা ভালো মন্দ টালি খাতারে কিন্তু বলার কোনো অবকাশ নাই। আপনি আপনার সফটওয়্যারটাকে আপনার মতো করে সাজাই নেবেন, আপনার মতো করে ব্যবহার করবেন, নতুন কোনো মেনু যোগ করবেন, আপনি টালি খাতারে একবার ফোন দিয়ে দেখেন, তারা আপনাকে বলবে ঠিক আছে ভাই করা যাবে, কোনো সমস্যা নেই, আপনি পেমেন্ট দেন।
আর পেমেন্ট না দিলে পরে আপনাকে যতটুকু দেওয়া হয়েছে লিমিটেড ভার্সন, আপনি লিমিটেড ভার্সনটাই ব্যবহার করবেন। আর যদি কাস্টমাইজ করতে চান, আপডেট করতে চান, নতুন ফিচার যোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, এছাড়া নতুন ফিচার যোগ করা পসিবল না। এই হচ্ছে টালি খাতার বিজনেস পলিসি, এস ম্যানেজারের বিজনেস পলিসি। এক এক প্রতিষ্ঠান এক একভাবে করে এবং মার্কেটিং করার জন্য আর কি এক এক পলিসি ডেভেলপ করে আর কি, এছাড়া আর অন্য কিছু না। এটা আমাদের যেমন আমার হিসাব সফটওয়্যারটা 7 দিন আমরা ফ্রিতে ব্যবহার করতে দিই, প্রথমেই মানুষ টাকা দেয় না, 7 দিন ফ্রিতে ব্যবহার করে, 7 দিন ফ্রিতে ব্যবহার করার পরে যখন ভালো লাগে তখন আবার টাকা দিয়ে আপগ্রেড করে নেয় 190 টাকা প্রতি মাসে। যার ভালো লাগে সে আবার পুরো বড় প্যাকেজ কিনতেছে। এই হচ্ছে এক এক কোম্পানি এক এক পলিসি, ওই ছাড়া কিছু না। আচ্ছা, নেক্সট আর কোনো কোশ্চেন আছে ভাই? না, আপাতত আর কোনো কোশ্চেন নেই ভাই। ভাই একটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে যে কাইন্ডলি যদি একটু বলতেন যে জি। বি হিসাবটা মানে কি। এটা আমি একটু শুনতে একটু করছি, মানে বুঝতে অসুবিধা হয়েছিল আমার, যদি আবার একটু কাইন্ডলি বলতেন। আচ্ছা, স্যার আমার একটু বি হিসাবটা আর আমার হিসাবটা দুইটা নতুন করে যদি আরেকটা আমার হিসাবটা হচ্ছে শুধুমাত্র পার্সোনাল বা হচ্ছে যে একটা ব্যবসায়ী যাদের স্টক ম্যানেজমেন্ট নাই, ছোট আকারের ব্যবসা, ছোট আকারের যাদের ব্যবসা তারা আমার হিসাব ব্যবহার করে। আর বি হিসাবটা হচ্ছে একেবারে প্রোডাক্ট থেকে শুরু করে, ইনভেন্টরি থেকে শুরু করে, সাপ্লায়ার থেকে শুরু করে, অ্যাকাউন্টস, বিল, ইনভয়েস, চালান, মানে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মানে একটা ব্যবসা বলতে আমরা কী বুঝাই, প্রোডাক্ট বিক্রি করা, আর তো কিছু না। বাংলাদেশে যত ধরনের ব্যবসায়ী আছে সবাই কী করে, কোনো না কোনো প্রোডাক্ট বিক্রি করে। সে টিভি ফ্রিজের দোকান হোক, হার্ডওয়্যারের দোকান হোক, বইয়ের দোকান হোক, লাইব্রেরি, মানে যে ধরনের ব্যবসায়ী করুক না কেন তার কিন্তু প্রোডাক্ট আছে। স্টক ম্যানেজমেন্ট করতে হয় যে আমি কত পিস প্রোডাক্ট আমি নিয়ে আসছি, কত পিস বিক্রি করছি, আমার কাছে কত পিস স্টকে আছে। এটা হচ্ছে বি হিসাব, যে আমার একটা প্রোডাক্টের আমি পারচেস করছি কত পিস, আমার সেলস গেছে কত পিস এবং আমার স্টকে আছে কত পিস। দেখেন এখানে ল্যাপটপ দেখাচ্ছে কত, ল্যাপটপ আমি পারচেস করছি 10 পিস, আমি সেলস করছি 5 পিস, আমার কাছে স্টকে আছে 5 পিস। তো বি হিসাব নিয়ে আমার যে ভিডিওটা আছে অলরেডি, বি হিসাব নিয়ে আমাদের বি হিসাবের হোম পেজে পুরো একটা টিউটোরিয়াল দেওয়া আছে 23 মিনিটের, এটা পরবর্তীতে দেখবেন। তারপরে আমি বি হিসাব নিয়ে আরও আলোচনা করতেছি। bhisaab.com গেলে এখানে পুরোপুরি বলেন। বলতেছি কি যে আমার হিসাব টালি খাতা কি মানে আমার হিসাবটা কি ইআরপি? আমার হিসাব অনেকে জিজ্ঞেস করে যে ভাই টালি খাতা কি না, ইআরপি? টালি খাতা ইআরপি না। ইআরপির মিনিংটা হচ্ছে, আমি আরেকবার দেখাই যে অনেকে পরে আসছে তো, ইআরপিটা কি দেখেন, ইআরপিটা কিন্তু এখানে ইআরপির ফুল মিনিংটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। মানে আপনার একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য যে যে প্ল্যানিং দরকার, টালি খাতা কিন্তু সব ব্যবসায়ীর জন্য না, আমার হিসাব কিন্তু সব ব্যবসায়ীর জন্য না, বাট বি হিসাব কিন্তু অ্যাজ ইট ইজ, বি হিসাবটা সকল ব্যবসায়ীর জন্য এবং বি হিসাবে কিন্তু কাস্টমাইজ করা যায়। এবং ইআরপির মানেই হচ্ছে যে ইআরপি সফটওয়্যার আপনাকে আপনার ডেভেলপার বা আপনার যে আইটি কোম্পানির কাছে আপনি সফটওয়্যার তৈরি করতে গেছেন তারা আপনাকে কাস্টমাইজ করে দিবে এবং আপনার মতো করে তৈরি করে দিবে। কারণ এক একটা ব্যবসায়ীর কিন্তু এক এক ধরনের ব্যবসায়িক পলিসি থাকে। বাংলাদেশে প্রচুর ধরনের ব্যবসায়ী আছে, আপনি দেখবেন আমি তো অনেকগুলো সফটওয়্যার বিক্রি করছি 600-700-র উপরে। এক এক ব্যবসা একই রকম। কেউ হয়তো বা আপনার কি করতেছে, বই বিক্রি করতেছে 3 জন। আমি যেমন খুলনাতে বুক সেন্টার, পাঠকপ্রিয় লাইব্রেরি এবং আরেকটা দোকানে, 3টা দোকানে দিছি, তিনটা লোকই বই বিক্রি করে। বুক সেন্টার এক পলিসিতে বই বিক্রি করতেছে, পাঠকপ্রিয় আর এক পলিসিতে বিক্রি করতেছে। পাঠকপ্রিয় এক ধরনের কমিশন দিচ্ছে, বুক সেন্টার আরেক ধরনের কমিশন দিচ্ছে। তো তখন কিন্তু সফটওয়্যারের মেকানিজম বা সফটওয়্যারের ফিচারগুলো চেঞ্জ হয়ে যায় কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে। সেক্ষেত্রেই ইআরপি সফটওয়্যার তৈরি করা হয়। আশা করি ক্লিয়ার। তার মানে আমরা বলতাম টালি খাতাটা ইআরপি সফটওয়্যার না। ওটা কখনো টালি খাতা একটা অ্যাপস, মাত্র শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড অ্যাপস কখনো ইআরপি সফটওয়্যার হইতে পারে না। এটা জাস্ট একটা ব্যবসায়ীর মানে সহজভাবে পরিচালনা করার জন্য, মানে ছোটোখাটো হিসাব করার জন্য একটা আপনি টালি খাতা ব্যবহার। টালি খাতার মধ্যে বড় কোনো হিসাব করা যায় না, কোনো এক্সেল পিডিএফ বের করা যায় না। ব্যবসায়ী বলতে কি, অবশ্যই একটা ব্যবসায়ীর কিন্তু কম্পিউটার থাকবে। আপনি যে কোনো বড় বড় ব্যবসায়ীর কাছে যান, তাদের কাছে কি কিন্তু ওই মোবাইল দিয়ে কিন্তু আর ব্যবসা পরিচালনা করা যায় না। এখন আপনি আপনার মোবাইলে টালি খাতা ইনস্টল করছেন, আপনি কিন্তু টালি খাতা কিন্তু আপনি যখন দোকান থেকে বের হয়ে যাবেন, ও কী করতে হবে, হয়তো বা মোবাইল আপনাকে দিয়ে যেতে হবে, নাহলে আপনার এক্সেস তাকে দিয়ে যেতে হবে। টালি খাতাতে কিন্তু একাধিক ইউজার করা যায় না। আর বি হিসাব বা আমার হিসাবের মধ্যে কিন্তু আপনি একাধিক ইউজার করতে পারতেছেন। এখানে যখন আপনি ইউজারে যাবেন,
আপনার এখানে দেখেন অনেকগুলো ইউজার করা আছে এবং এক একটা ইউজারকে আপনি এক এক রকম পারমিশন দিতে পারবেন। একটা ব্যবসায়ী কিন্তু কখনোই তার পুরা সফটওয়্যারের এক্সেস কখনোই তার স্টাফকে দিবে না, কারণ স্টাফকে কখনোই কোনো ব্যবসায়ী দেখাইতে চায় না তার বাই মূল্য কত, মানে বাই প্রাইসটা কত টাকা দিয়ে সে প্রোডাক্টটা কিনছে। হাইট রাখে, হিডেন রাখে, যেন স্টাফ জানতে না পারে, ব্যবসার পলিসি জানতে না পারে, অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো যেন তার স্টাফ জানতে না পারে। সেক্ষেত্রে আমাদের বি হিসাবের মধ্যে যেটা আছে, প্রতিটা মেনু, প্রতিটা অপশন এখানে লক করা যায়। আপনি প্রতিটা অপশন আপনি যতগুলো ইউজার ক্রিয়েট করবেন, ইউজারকে আপনি কোন কোন অপশন দেখতে দিবেন না, এটা কিন্তু তালিকাটার মধ্যে নাই। তালিকাটার সাথে তুলনা করলে হবে না। তালিকাটা মানে একেবারে বলতে গেলে যারা সফটওয়্যার ব্যবহার করে নাই তাদেরকে ব্যবহার করা শেখাচ্ছে। হ্যাঁ, পার্থক্য সেটা একটা আছে, ওটা আমি পাঠিয়ে দেবো পরে, আমি ফাইল করে পাঠিয়ে দিচ্ছি, ফাইল করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে আমি বি হিসাবটা সম্পূর্ণ বোঝানো শুরু করব। বি হিসাবের শুরু থেকে শেষ পর্যন্ত বি হিসাব সফটওয়্যার দিয়ে কী হয়, কীভাবে ব্যবসা পরিচালনা করে সেটা। কোশ্চেন নাই, আপনি বি হিসাবটা কন্টিনিউ ওকে, করুন। ঠিক আছে। আচ্ছা স্যার, আমার একটা ছিল, জি, বলেন। আমার একটা কোশ্চেন ছিল, তাহলে আমার হিসাব যে সফটওয়্যারটা, আমার হিসাব সফটওয়্যারের সম্পর্কটা কারা, তাদের কাছে আমার হিসাব সফটওয়্যারের আমার হিসাব নিয়ে যেতে পারি, সফটওয়্যারটা এবং আমার হিসাব সফটওয়্যারের কোনো যাদের প্রোডাক্ট কেন্দ্রিক বিজনেস নাই, আমার হিসাব সফটওয়্যারটা হচ্ছে তারাই ব্যবহার করবে যাদের প্রোডাক্ট নাই। এক নাম্বার কথা, প্রোডাক্ট থাকলে তাকে আমার হিসাব দেওয়া যাবে না। আমার হিসাব সফটওয়্যারের মধ্যে মানে সহজভাবে যেটা একটা ব্যবসা পরিচালনা করতে লাগে, আয় ব্যয়, আমি ব্যবসায় কত টাকা আনছি, কত টাকা আমি খরচ করছি, কত টাকা আমার ব্যালেন্স আছে, আমার ব্যবসায়ীকে লভ্যাংশ কত, আমার বিল করতে হবে। যেমন এখানে দেখেন বিল ইনভয়েস নামে একটা অপশন আছে, আমার এখানে বিল করতে হবে, টাকা জমা নিব, খরচ করব, কোন খাতে কত টাকা জমা করছি, কোন খাতে কত টাকা খরচ করছি, প্রতিটা খাত অনুসারে বিস্তারিত বিবরণ আমার লাগবে, কোন অ্যাকাউন্টে আমি কত টাকা ইনপুট করছি, কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা খরচ করছি, জমার ভাউচার, খরচের ভাউচার, এই বিষয়গুলো হচ্ছে আপনি আমার হিসাবের মধ্যে পাবেন। মানে অনেক ব্যবসায়ী আছে, আমি দেখছি যেমন হার্ডওয়্যারের অনেক ব্যবসায়ীর কাছে আমরা আমার হিসাব সফটওয়্যার ব্যবহার করছি। মানে সহজে বলতে গেলে হচ্ছে আপনার যেমন কিসের ব্যবসা যারা করে, ওয়াইফাই ব্যবসা যারা করে, ওয়াইফাইয়ের ব্যবসা আপনি দিতে পারেন, সমস্যা নেই। ওয়াইফাইয়ের ব্যবসায়ীদের আবার এটা হবে না কেন, ওদের তো আবার প্রতি মাসে অটোমেটিক বিল জেনারেট হইতে হয়। এখানে অটোমেটিক জেনারেট নেই, ওয়াইফাইয়ের জন্য আমাদের আলাদা একটা সফটওয়্যারই আছে, ইন্টারনেট বিলিংয়ের জন্য অলরেডি আলাদা একটা সফটওয়্যার ডেভেলপ করা আছে। ডিশ কেবলের জন্য আর আমাদের আমার হিসাব সফটওয়্যারটা হচ্ছে যে একেবারেই মানে ছোট ব্যবসা যারা করে, মানে মূলত প্রোডাক্টের কোনো জ্ঞানজাম, মানে ছোট বড় বলতে কি, এখানে যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করে, আমরা অনেক মানি এক্সচেঞ্জ কোম্পানিকে দিয়েছি আমার হিসাব। তারপরে ট্রাভেল এজেন্সির যারা ব্যবসা করে, টিকিট বিক্রি করে, এয়ার টিকিট বিক্রি করে, বাসের টিকিট বিক্রি করে, এরা আমার হিসাবটা ব্যবহার করে। এয়ার টিকিট কোম্পানি অনেকগুলো আছে, আমরা প্রায় 15 থেকে 20টা এয়ার টিকিট কোম্পানিকে দিয়েছি, যারা প্রতিদিন তাদের আয় এবং ব্যয় হিসাব করে, তাদের অন্য কোনো হিসাব লাগে না। আচ্ছা, ক্লিয়ার। এরাই মূলত আমার হিসাবটা ব্যবহার করে। মানে মূল কথা হচ্ছে যারা প্রোডাক্টের কোনো হিসাব রাখবে না, কার কাছ থেকে প্রোডাক্ট কিনছে তাদের হিসাব রাখবে না, বাকি বকেয়ার দরকার নেই, তারাই আমার হিসাবটা ব্যবহার করে। আচ্ছা, আমি একটু বি হিসাবে আসি। ওই একটা সার্ভিস রিলেটেড বিজনেস, সার্ভিস রিলেটেড ব্যবসা, রাইট, যারা এক কথা সার্ভিস রিলেটেড ব্যবসা করে, তাদের প্রোডাক্ট নেই, তারাই আমার হিসাব ব্যবহার করবে। ওকে, তা আমি অলরেডি অনেকেই আছে, সব কিছু মিলে আমি বি হিসাবে চলে যাচ্ছি, ঠিক আছে। আমি বি হিসাবটা প্রথমত আমি এখানে আছি, বি হিসাবের একটা ডেমো, আমি এটাকে লগ আউট করে দিয়ে লগ ইন করে বাংলা করে নিই একটু। এটা বাংলা এবং ইংলিশ দুইটা ভার্সনই আছে। মাহমুদ ভাই কেবল আসলেন, ঘুমাচ্ছিলেন নাকি? আসলা, ওকে, মাহমুদ ভাইকে আবার একটু জানাতে লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে। ওকে, আমরা আমাদের বি হিসাব সফটওয়্যারের মধ্যে চলে আসছি।
বিহিসাব সফটওয়্যারের ডেমো পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, bihisab.com-এ যাবেন। bihisab.com-এ যাওয়ার পরে এখানে কি আসছে, ডেমো রিকোয়েস্ট। ডেমো রিকোয়েস্টে গেলে আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যখন সাবমিট করবেন তখন আপনাকে ডেমো দেওয়া হবে। যে কাস্টমারকে দেখাবেন তাদেরকে ডেমো রিকোয়েস্ট করে ডেমোটা আপনি দিয়ে দিবেন। এখানে রিকোয়েস্ট করার সাথে সাথে ডেমোটা অলরেডি সে পেয়ে যাবে। এবং কাস্টমার যদি বুঝতে না পারে সেক্ষেত্রে আমার এখানে অলরেডি একটা 32 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে। 32 মিনিটের ভিডিওটা দেখলে আরও সহজভাবে বুঝতে পারবেন, কাস্টমারকে দিতে পারবেন আর কি। আচ্ছা, বিহিসাবের ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন মোট বিক্রয়। প্রথমত সমস্ত বিক্রয়, এই যে এ জীবনে যত বিক্রয় করছে, মোট জমা, মোট খরচ এবং মোট বাকি। একটা প্রতিষ্ঠানের কি লাগে, একটা প্রতিষ্ঠানের লাগে হচ্ছে সমস্ত বিক্রয় কত টাকা করছে, জমা কত টাকা করছে, খরচ কত টাকা করছে এবং বাকি কত টাকা আছে। দৈনিকটা হচ্ছে আজকে আমি এখন পর্যন্ত কোনো বিক্রয় করি নাই, জমা করি নাই, খরচ করি নাই এবং আমার কোনো অবশিষ্টও নাই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এপ্রিল মাস। আমি এপ্রিল মাসে, রানিং যে মাস, এপ্রিল মাস শেষ হয়ে গেলে অটোমেটিক এখানে মে চলে আসবে। তাহলে এপ্রিল মাসে আমি, একটা ব্যবসায়ীর কী লাগে, একটা ব্যবসায়ী চিন্তা করে আমার এই মাসে কত টাকা বিক্রি করছি, আমি এই মাসে কত টাকা জমা করছি, আমার এই মাসে কত টাকা খরচ এবং আমার রানিং মাসে কত টাকা অবশিষ্ট আছে। যে হিসাবটা বের করতে গেলে একটা ব্যবসায়ীর কিন্তু প্রচুর পরিমাণ ঘাম ঝরাইতে হয়, যদি সে ক্যালকুলেটরে করে, যদি সে খাতা কলমে করে। এবং দিন শেষে কি করতে হয়, আবার যখন দোকান বন্ধ করে, দোকান বন্ধ করার 1 ঘন্টা আগে থেকে তার মিনিমাম দোকান বন্ধ হয়ে যাচ্ছে রাত্রি 9টা বাজে, হিসাব শেষ করতে করতে 11টা বাজে, কারণ ডেলির হিসাব ডেলি ক্লোজ করতে হবে। তা আমাদের সফটওয়্যারটা ব্যবহার করলে একটা ব্যবসায়ীর দৈনিক হিসাব ইনস্ট্যান্ট বের হয়ে যাবে। আমি দেখাই, আমি একটা বিল করি, আমি একটা কাস্টমারের কাছে বিল করি, আমি নতুন একটা কাস্টমার তৈরি করে নিই। আমি দিলাম জুম মানি। আচ্ছা, আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। নতুন কাস্টমার আমি অ্যাড করলাম। জুম মানের সাথে কোনো বাকির লেনদেন নাই। আমি একটা জিরা বিক্রি করলাম। জিরা কত পিস বিক্রি করলাম, আমি ধরলাম যে 120 টাকা, আমি দিলাম 2 কেজি। তা 2 কেজির দাম কত, 240 টাকা অটোমেটিক চলে আসছে, তাই না? 120 টাকা, 2 কেজি 240 টাকা। এখন আমি চাচ্ছি খাতে নিলাম, একটা নিলাম, জমা নিলাম কত টাকা, পেমেন্ট। আমি এখানে পেমেন্ট করে হচ্ছে 200 টাকা। 200 টাকা পেমেন্ট করলাম, SMS পাঠাবো, আমি 40 টাকা বাকি রাখবো। দেখেন চলে আসছে। আমি ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়া মাত্র দেখেন এখানে কি আসছে, আমি আজকে বিক্রি করছি কত টাকা, 240 টাকা আমি বিক্রি করছি। আমি জমা করলাম কত টাকা, 200 টাকা আমি জমা করছি, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো খরচ করি নাই। অবশিষ্ট আমার কাছে কত টাকা আছে, 200 টাকায় আছে। এবার আমি একটা খরচ করি, আজকের দিনে একটা খরচ দেখাই। খরচের বিবরণ আমি ধরলাম যে আমি 50 টাকা খরচ করছি। 50 টাকা কী বাবদ খরচ করছি, এখানে খাত তৈরি করা যায়। আমি ধরলাম যে 50 টাকা আমি একটা খাত এখানে তৈরি করা আছে। রেন্ট, ইলেকট্রিক বিল, ধরলাম দোকান ভাড়াই 50 টাকা দিচ্ছি। যেহেতু দোকান ভাড়া 50 টাকা এখন বর্তমানে হয় না, সেই 1900 না, সেই 1700 সালে যাইতে হবে। যাই হোক, দিলাম দোকান ভাড়া 50 টাকা। আচ্ছা, তাহলে 50 টাকা যখন আমি দিলাম, আমি ড্যাশবোর্ডে যাই। দেখেন ড্যাশবোর্ডে এখানে কি দেখাচ্ছে, আমি 240 টাকা বিক্রয় করছিলাম, টাকা রিসিভ করছি 200 টাকা, আমি 50 টাকা খরচ করছি, আমার এখানে 150 টাকা অবশিষ্ট আছে। তাহলে এই হিসাবটা করার জন্য কিন্তু আমার কোথাও কোনো কাজ করা লাগে নাই। আমি কি করছি, একটা বিল করছি, আমি শুধু জমা করছি। এখন দেখেন এই জমা এবং বিল প্রত্যেকটা জায়গায় রিপোর্ট হিট করবে। আপনি যখন এখানে বিক্রয় রিপোর্টে যাবেন, দৈনিক বিক্রয়ে যাবেন, দৈনিক বিক্রয় গেলে আজকে হচ্ছে আমার 18 তারিখ। আমি যখন এখানে 18 তারিখ দিচ্ছি, 18 তারিখ দিয়ে সাবমিট করতেছি। 18 তারিখে আমি কি বিক্রি করছি, আমি জিরা বিক্রি করছি কত কেজি, 2 কেজি বিক্রি করছি, 120 টাকা করে, 240 টাকা, 200 টাকা পেমেন্ট দিছে, 40 টাকা বাকি আছে। আপনি ইনপুট দিচ্ছেন হচ্ছে নতুন ইনভয়েসে এবং নতুন জমাতে, তাই না? প্রতিটা জায়গায় রিপোর্ট অটোমেটিকলি হিট করবে, যেটা একটা ব্যবসায়ীর খাতা কলমে হিসাব করতে কীরকম কষ্ট হইতে পারে বলেন। এতটুকু বুঝছেন কিনা? নাইম ভাই কি বুঝছেন? আরেকটু যদি বলতেন। আচ্ছা, প্রথমত দেখেন আমরা কি করলাম, আমাদের ড্যাশবোর্ড কিন্তু এখানে 0 অবস্থানে ছিল। আমরা একটা বিল করছি, বিল করার সাথে সাথে আমার এখানে দৈনিক বিক্রয় চলে আসছে।
দৈনিক জমাতে চলে আসছে, দৈনিক খরচ করছি 50 টাকা, তার মানে জমা করছি 200 টাকা, 50 টাকা খরচ করছি, আমার 150 টাকা ব্যালেন্স আছে। ইনস্ট্যান্ট ডেইলি রিপোর্ট আপনার এখানে বের হয়ে যাচ্ছে এবং আপনার বিক্রয় রিপোর্ট এখান থেকে বের হয়ে যাচ্ছে এবং প্রোডাক্টের স্টক এখান থেকে স্টক অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। মানে আপনি এক জায়গায় কাজ করবেন, আপনার সমস্ত জায়গায় সফটওয়্যারে হিট করবে। শুরুতে যেটা আমি দেখাইছিলাম হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে কী কী ছিল? আজকের মোট বিক্রয়, এটা সর্বমোট বিক্রয়, সর্বমোট জমা, সর্বমোট খরচ এবং সর্বমোট বাকি। দৈনিক বিক্রয় ছিল, দৈনিক জমা, দৈনিক খরচ এবং দৈনিক অবশিষ্ট। দিন শেষে আপনি বেচাকেনা করে কত টাকা জমা করছেন এবং কত টাকা খরচ করছেন, আপনার অবশিষ্ট কত, যেটা একটা ব্যবসায়ীর দিন শেষে হিসাব বের করতে গেলে অনেক পরিমাণে সময় নষ্ট হয়। সফটওয়্যারটা ব্যবহার করার কারণে সেই সময়টা নষ্ট হবে না। ঠিক আছে, সে সময়টা নষ্ট হবে না। এটা কোনটা গেলাম আমরা? এখানে 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 এখানে, আচ্ছা ওকে। এবং নিচের দিকে দেখেন গ্রাফ আছে, আজকে 15 তারিখ, এখানে হচ্ছে আমরা 18 তারিখ, 18 তারিখ এখানে কম টাকা আছে, জমা আছে। ড্যাশবোর্ডটা ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। ওকে, এটা সফটওয়্যার স্টার্টে কেটে দিলাম, এটাও কেটে দিই, অনেকগুলো মেনু হয়ে গেছে, মেনুগুলো কমাই ফেলি। আমি এই মেনুগুলোর সাথে একটু পরিচয় করে দিই আপনাদের। তাহলে বি হিসাবের ড্যাশবোর্ডটা আপনারা বুঝলেন। ড্যাশবোর্ডের মধ্যে সমস্ত বিক্রয়, সমস্ত জমা, সমস্ত খরচ এবং সমস্ত বাকি দৈনিক রানিং মাসের এপ্রিল মাস এখানে গ্রাফ আকারে দেখা যাচ্ছে। এবং গ্রাফের নিচের দিকে দেখেন কোন প্রোডাক্ট আপনি সবচেয়ে বেশি বিক্রয় করছেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা ব্যবসায়ীর ক্ষেত্রে সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আজকে তার প্রোডাক্ট কতগুলো বিক্রি হচ্ছে। কখনোই তার বোঝার কোনো ক্ষমতা থাকে না যে আমি সারা মাসে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি করছি। একটা দোকানের প্রোডাক্ট থাকে কমপক্ষে 1 থেকে 1,500 প্রোডাক্ট থাকে। এখন 1 থেকে 1,500 প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এটা কিন্তু বের করতে গেলে বিশাল পরিমাণে কষ্ট হবে, অনেক কষ্ট হবে, আমরা জানি। সেক্ষেত্রে সফটওয়্যার কী করতেছে, আপনাকে কিন্তু অটোমেটিকলি বলে দিচ্ছে যে আপনি আয়রন এটা আপনি বিক্রি করছেন কত পিস, 239 পিস। এটা আপনি বিক্রি করছেন কত পিস, হাওয়াই এক্সপন নাকি যাই হোক আর কি, অনেকে ডেমো অ্যাড করছে, 183 পিস। মোবাইল বিক্রি করছে 73 পিস, নোকিয়া বিক্রি করছে 27 পিস। এখন আপনি যখন এই সফটওয়্যার ব্যবহার করবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, তখন কিন্তু আপনি সেই প্রোডাক্টটাই বেশি করে কিনে রাখবেন। রাইট আর রং? কারণ আপনি যখন ব্যবসা করতেছেন, আপনি যদি নাই বোঝেন যে আপনার কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, আপনি দেখা যাচ্ছে কি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলবেন। যে প্রোডাক্ট কম বিক্রি হচ্ছে ওই প্রোডাক্ট আপনি কিনে রাখবেন, তাহলে তো লাভ হবে না। সফটওয়্যারটা ব্যবহার করার কারণে আপনি এখানে গ্রাফে বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্ট কম বিক্রি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি এবার জিরা বলেন, তারপরে ল্যাপটপ বলেন, এগুলো কিন্তু কম বিক্রি, তার মানে এটা আমি কম কিনবো। আমার যেটা বেশি বিক্রি সেটা আমি বেশি স্টকে কিনবো। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে মেনুতে। মেনুতে অনেকগুলো অপশন আছে। এটা প্রথমে হচ্ছে ব্যক্তি থেকে কাস্টমারটা হচ্ছে আপনি যাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতেছেন। প্রথমত কাস্টমার যুক্ত করতে হয়। কাস্টমারের কোম্পানির নাম, নিজের নাম, বর্তমান ঠিকানা, মোবাইল, পূর্বের বাকি। কাস্টমারের যদি পূর্বের বাকি থাকে তাহলে আমি একটা নাম দিলাম। ওই নাইম ভাইয়ের রেস্টুরেন্টের নাম জানো কি? সাউদার্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই নাইম ভাইয়ের কিন্তু মার্কেটিং হয়ে গেল। আমি দিলাম সাউদার্ন দিলাম, এখানে দিলাম এটা হচ্ছে শিববাড়ি মোড়। ফোন নাম্বার আমি একটা দিয়ে দিলাম। পূর্বের বাকি, দেখো নাইম ভাই আমার কাস্টমার, নাইম ভাইয়ের সাথে আমার পূর্বের একটা বাকি আছে, 5,000 টাকা, আমি 5,000 টাকা পাই। যখন অ্যাড করলাম আমি তালিকাতে যাই, তালিকাতে গেলে দেখেন এখানে দেখাবে যে কোম্পানি প্রতিষ্ঠানের নাম নাইম, এখানে তার সাথে আমার পূর্বের একটা লেনদেন আছে। কত টাকা? 5,000 টাকা। এখন পূর্বের লেনদেন যেহেতু 5,000 টাকা, সে আমাকে এখন চাচ্ছে কিছু টাকা পরিশোধ করবে। কত টাকা পরিশোধ করবে? ধরেন 2,000 টাকা পরিশোধ করবে। আমি অ্যাকাউন্ট থেকে জমাতে গেলাম। জমাতে যাওয়ার পরে আমি এখানে দিলাম নাইম, 5,000 টাকা বাকি চলে আসছে। অ্যাকাউন্ট কত? একটা অ্যাকাউন্ট দিলাম। অ্যাকাউন্টটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা থেকে পরিশোধ করবেন? অফিসের কাছ থেকে করবেন, না ব্যাঙ্ক থেকে করবেন, না বিকাশ থেকে করবেন? তো আমি বিকাশ নামে একটা বানাইনি, যেহেতু বুঝতে সহজ হবে।
বিকাশে টাকা নাই, বিকাশ থেকে দিয়ে দিলাম, ধরুন মাইনাস দেখাবে, টাকা না থাকলে মাইনাস দেখাবে, ঠিক আছে। আচ্ছা 0 আমি দিলাম হলো কত টাকা, 2000 টাকা দিই। জমার এখানে খাত, আচ্ছা আমি জমা খরচ দেখাইতে হবে, সরি জমাই, এখানে জমার খাত, টাকাটা আমি কিভাবে কি করতেছি, জমা করতেছি। নাইম ভাই আমার পেমেন্ট দিচ্ছে কী বাবদ, ধরেন যে বাকি পরিশোধ, আমি এখানে বাকি পরিশোধ নামে একটা খাত বানাই নিই, বাকি পরিশোধ। তাহলে আমি এখানে 2000 টাকা পরিশোধ দেখাচ্ছি, 2000 টাকা। আমরা যখন এখানে ব্যক্তি থেকে ব্যক্তি লিস্টে যাব, এবার আমরা এখান থেকে চলে যাই ব্যক্তি তালিকা, দেখেন এখানে 5000 টাকা কী হয়েছে, তার বাকি ছিল, 2000 টাকা জমা করছে, 3000 টাকা বাকি আছে এখনও। তাহলে একটা কাস্টমারের সাথে কিন্তু সুষ্ঠু রিপোর্ট বের হচ্ছে, ঠিক আছে, সুষ্ঠু রিপোর্ট কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে। যেখানে সে কী করতেছে, সে 5000 টাকা তার হচ্ছে আপনার পূর্বের বাকি ছিল, 2000 টাকা জমা করছে, 3000 টাকা এখন পর্যন্ত বাকি আছে। এটা তো ক্লিয়ার? কি জুম্মান কিছু বলবেন নাকি? না বুঝছেন, এতটুকু বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখানে সাপ্লায়ার যেটা হচ্ছে, সাপ্লায়ারটা হচ্ছে আপনি কার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন, যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন সেটা হচ্ছে আপনার সাপ্লায়ার। অনেক সময় সাপ্লায়ারদের সাথে বাকি লেনদেন থাকে, আপনি তার কাছ থেকে কত টাকার পণ্য কিনছেন, কত টাকা তাকে পরিশোধ করছেন এবং সে আপনার কাছ থেকে কত টাকা পাবে। যেমন দেখেন এখানে অলরেডি একটা করা আছে, যমুনা ট্রেডার্স নাকি জুম্মান ট্রেডার্স। আচ্ছা, এখানে কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে 80,000 টাকার পণ্য কেনা হয়েছে, 50,000 টাকা পেমেন্ট করা হয়েছে এবং 30,000 টাকা বাকি আছে। মানে মূলত একটা ব্যবসা করতে গেলে যেটা আমার হিসাবের মধ্যে নাই, টালি খাতার মধ্যে নাই, কারণ না বুঝাইলে পার্থক্যটা বুঝাইতে পারবো না, আপনারা বুঝবেন না। দেখেন এবার টালি খাতার মধ্যে সাপ্লায়ার পাবেন না, শুধু কাস্টমার আছে। তাহলে একটা ব্যবসা করতে গেলে তো শুধু কাস্টমার দিয়ে ব্যবসা হয় না, আপনি যাদের কাছ থেকে মাল কিনবেন তাদেরও তো হিসাব রাখার দরকার আছে, যেটা আমার হিসাবের মধ্যেও নাই। সুতরাং আপনি ব্যবসা করতে গেলে আপনার সাপ্লায়ার লাগবে এবং কাস্টমার লাগবে, দুইটা আপনার ব্যবসার সাথে জড়িত, এবং এই দুই ব্যক্তির সাথে একটা কথা বলতাম ভাইয়া। জি বলেন। বলছিলাম যে আপনার এইখানে শুধু সাপ্লায়ার কত টাকার মাল কিনতেছে, হ্যাঁ, আর মানে শুধু অ্যামাউন্টটা এখানে থাকতেছে, বাট প্রোডাক্টের লিস্টটা এখানে থাকতেছে। প্রোডাক্টের লিস্ট আছে হচ্ছে যখন আপনি প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট থেকে এই যে ক্রয়তে যাওয়ার পরে যে ক্রয় রিপোর্টে যখন যাবেন, আপনি ওই সাপ্লায়ারের কাছ থেকে কি কি প্রোডাক্ট আপনি নিচ্ছেন পুরো ডিটেলস আছে। যেমন এখানে দেখেন অলরেডি এখানে আসছে, এগুলো তো সাপ্লায়ার। আমি যদি জুম্মানের নাম এখানে আসছিল, আসছে কিনা, জেড মনে আসছিল, জেড, এই যে জুমান ট্রেডার্স। আমি যখন এখানে সাবমিট দিব, আমি যখন শাল পিছাই দিই, সাবমিট দিলে দেখেন এখানে অবশ্যই আছে, এটা মানে আসবে না, এখানে অলরেডি কার যেন আছে। যেমন আমি এটা দিই আসিফ পোলট্রি দিয়ে সার্চ করি, আসিফ পোলট্রি, ডেট একটু পিছাই দিই। আচ্ছা, আসিফ পোলট্রি থেকে দেখেন কী নেওয়া হয়েছে, লেয়ার মুরগি 500 কেজি, আবার হাওয়াই মোবাইলও কিনছে। যাই হোক, কত টাকা করে কিনছে, কত টাকা বিক্রয় মূল্য ছিল, তাকে আপনার কত টাকা টোটাল আসছে, পেমেন্ট করছে কত টাকা, 1 টাকা পেমেন্ট করে নেই। ক্লিয়ার? মানে আপনি সাপ্লায়ারের কাছ থেকে কী কী প্রোডাক্ট নিচ্ছেন, কত টাকায় নিচ্ছেন, পুরো ডিটেলস এটার মধ্যে থাকবে, যেটা তালিকাতার মধ্যে নাই। তালিকাতে আপনি খুঁজেও পাবেন না এই জিনিস। জি ভাই ঠিক আছে। ওকে, মানে একটা ব্যবসা পরিচালনা করতে যা যা লাগে সম্পূর্ণ জিনিসই বি হিসাবের মধ্যে আছে। তাহলে আমরা ব্যবসায়ী কী দেখলাম, আমরা কাস্টমার দেখলাম, আমরা সাপ্লায়ার দেখলাম, এবং হচ্ছে আমরা ওই সাপ্লায়ারের কাছ থেকে কী কী প্রোডাক্ট ক্রয় করলাম সেই রিপোর্টগুলো আমরা কোথায় পাচ্ছি, প্রোডাক্ট থেকে ক্রয়ের মধ্যে ক্রয় রিপোর্ট। এবং যদি আপনি সাপ্লায়ারকে টাকা প্রোডাক্ট ফেরত দিয়ে দেন, সেক্ষেত্রে ক্রয় ফেরতে গেলে তাকে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন, এবং হচ্ছে ফেরত রিপোর্ট আছে কী কী প্রোডাক্ট থেকে আপনি ফেরত দিচ্ছেন, এবং ক্রয়ের যে ইনভয়েস, আপনি কী কী মাল আপনি তার কাছ থেকে কিনতেছেন সেটার একটা ইনভয়েসও এখানে অটোমেটিকলি তৈরি হয়ে যাবে, সেটা আমরা আসতেছি। তাহলে ব্যক্তি থেকে আমরা কাস্টমার এবং সাপ্লায়ার দুইটাই শেষ করে ফেলছি। এবার আমাদের অ্যাকাউন্টে আসেন। অ্যাকাউন্টের মধ্যে ভাই এবার একটা প্রশ্ন আছে।
কম্পিউটার তো নষ্ট হতেই পারে, যদি নষ্ট হয় আমার কি হবে? 2 বছর পর নষ্ট নষ্ট হয়ে হয়ে গেলে যাবে। কোনো টেনশন করার দরকার নাই, কারণ হচ্ছে যে এবার আসেন তালিকাতার মধ্যে যেটা হয়, আপনার যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, আপনি যদি ব্যাকআপ না রাখেন, তাহলে কিন্তু ওই ব্যাকআপটা অটোমেটিক জেনারেট হবে না। আমাদের এখানে দেখেন ডান পাশে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে সফটওয়্যার ডাউনলোড এবং হচ্ছে এখানে কি হচ্ছে ডাটা ব্যাকআপ। ডাটা ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে সফটওয়্যার অটোমেটিকলি আপনাকে প্রতিদিনের ব্যাকআপ অটোমেটিক এখানে জেনারেট করে রাখছে। গতকালকে কত ছিল? 17 তারিখ। দেখেন এখানে 17ই মার্চ, 17ই এপ্রিল 11টার দিকে অটোমেটিকলি ব্যাকআপ জেনারেট করে রাখছে। আজকেরটা অলরেডি করছে কিনা জানি, আজকে 18 তারিখ। হ্যাঁ, 18ই মার্চ আসছে, 18ই এপ্রিল আসে নাই, কিন্তু যখন আপনি এখানে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করার সাথে আপনি জেনারেট দেওয়ার সাথে সাথে আপনার ব্যাকআপ অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবার আপনার যদি সফটওয়্যার নষ্টও হয়ে যায়, তারপরেও কী হবে? কোনো টেনশন করার দরকার নেই, অনলাইনে ব্যাকআপ থাকবে। এবার আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাক, সফটওয়্যার নষ্ট হয়ে যাক, যা মনে চাই হোক, কোনো টেনশন করার, আপনার কম্পিউটারকে চুরি করে নিয়ে যাক। মানে মূল কথা হচ্ছে এই অনলাইন সফটওয়্যারের একটাই সুবিধা, যেটা হচ্ছে আপনার কম্পিউটারে কোনো কিছুই থাকবে না, সম্পূর্ণ অনলাইনে থাকবে এবং ডাটা সিকিউরিটি 100%। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, আশা করা যায় ব্যাকআপটা বুঝতে পারছেন সকলেই। তাহলে আমি ছিলাম হচ্ছে অ্যাকাউন্ট থেকে এবার আমি চলে যাব কোথায়? ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্ট থেকে আমার এখানে অ্যাকাউন্টে অনেকগুলো অপশন আছে। জমা তো আপনি বুঝতেছেন যে আপনি কাস্টমারের কাছ থেকে টাকা জমা নেবেন, সেটা হচ্ছে জমাতে যাবে। জমার রসিদ, আপনার অনেকের জমার রসিদ দেয়, জমার রসিদটা আপনার এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। জমা রসিদ অটোমেটিকলি তৈরি, যেমন 2000 টাকা আমি করছিলাম কি জমা নিয়েছিলাম, কার কাছ থেকে? নাইম ভাইয়ের কাছ থেকে, সাউদার্ন রেস্টুরেন্ট। মোবাইল নাম্বার দিছিলাম না, সেজন্য আসে নাই, ঠিকানা দেই নাই। আচ্ছা, এখানে টাকার পরিমাণ 2000 টাকা জমা নিয়েছিলাম। আপনি এখন চাইলে পরে এই মানি রিসিপ্ট তাকে কী করতে পারেন? প্রিন্ট দিয়ে দিতে পারেন। এখন এক এক প্রতিষ্ঠানের মানি রিসিপ্টের ডিজাইন এক এক রকম হয়। আমরা এখানে যেটা করি, কাস্টমারের সুবিধার জন্য এক এক প্রতিষ্ঠানের ডিজাইন অনুসারে আমরা মানি রিসিপ্ট করে দিই। ওকে, এবার আসেন খরচ হচ্ছে আপনার প্রতিষ্ঠানের আপনার যাবতীয় যত খরচ করবেন, কোন অ্যাকাউন্ট থেকে খরচ করবেন, এখানে বিবরণ দিবেন, টাকার পরিমাণ দিবেন এবং খরচের খাত। একটা প্রতিষ্ঠানের কিন্তু অনেকগুলো খরচের খাত থাকে, মানে যেটাকে বলা হয় হেড, খরচের হেড। এই খরচের হেডগুলো আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন আনলিমিটেড, যেগুলো অনেকগুলো সফটওয়্যারে, ডেস্কটপ সফটওয়্যার বলেন, আরও বিভিন্ন অনলাইন বলেন, এই খাতগুলো তারা ফিক্সড করে রাখে যে আপনি প্যাকেজ আছে, দাম কম বেশির বিষয় বলি, বিভিন্ন প্যাকেজ করে যে আপনি এই প্যাকেজের মধ্যে 20টার বেশি খাত করতে পারবেন না, 30টার বেশি খাত আপনি করতে পারবেন না। তা আমাদের এই সফটওয়্যারের মধ্যে আমরা আনলিমিটেড ক্যাটাগরি আপনি এখান থেকে নিজেরাই তৈরি করে নিতে পারবেন, যেটা আমরা ডাইনামিকলি দিয়ে রাখছি এবং কাস্টমারের সুবিধার্থে কাস্টমার নিজেই করতে পারবে। খরচের খাত এবং খরচের সাবখাত। আচ্ছা, সাপ্লায়ার পেমেন্ট, আপনি যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন, যেমন আপনি আসিফ পোলট্রি থেকে কেনা হয়েছে একটা, বিভিন্ন প্রোডাক্ট কেনা হচ্ছে, সেই প্রোডাক্টগুলো আপনি পেমেন্ট করবেন সাপ্লায়ারের। যেমন আমি একটু চলে যাই, এখান থেকে সাপ্লায়ার তালিকাতে যাই। যেমন আমি এখানে যমুনা ট্রেডার্সে 50,000 টাকা দেওয়া হয়েছে, 30,000 টাকা বাকি আছে। এবার আমি যমুনা ট্রেডার্সে পেমেন্ট দিব। পেমেন্টটা দেখেন ডান পাশে অ্যাকশন আছে, এখান থেকেও আপনি পেমেন্ট দিতে পারবেন। ক্লিয়ার? আমি এখান থেকে পেমেন্ট দিই যমুনা ট্রেডার্সে। আমি এখানে অফিস ক্যাশ থেকে 20,000 টাকা পেমেন্ট দিয়ে দিই। আমি বললাম যে পেমেন্ট নামে একটা খাত তৈরি করে নিই। সাপ্লায়ার পেমেন্ট, ওকে এখান থেকে আমি ক্যাটাগরি দিয়ে সাব ক্যাটাগরি দিলাম না, আমি কত টাকা তাকে পরিশোধ করব, আমি দিলাম যে 20,000 টাকা থেকে দিব। আচ্ছা, আমি তাহলে এবার আবার ব্যক্তির লিস্টে চলে যাই, এখানে দেখাই, একটু রিলোড দিই। রিলোড দিলে কি হয় দেখেন, তার কাছে 80,000 টাকা ছিল, তাকে 70,000 টাকা পেমেন্ট দেওয়া হয়েছে, 10,000 টাকা সে এখনও পাবে। আমি যদি নামের উপরে ক্লিক করি, এখানে পুরো রিপোর্ট আসবে, আমি তাকে কতবার কী কী মাল নিছি, এবং আরও যদি বিস্তারিত রিপোর্ট দেখতে চাই, যেটা হচ্ছে যে আমার ক্রয় রিপোর্টে যাই। ক্রয় রিপোর্টে যাওয়ার পরে এখানে যমুনা চলে আসছে।
যমুনা। ও ডেট মানে অন্য দেওয়া হয়েছে, যাই হোক এখানে যখন আপনি অ্যাকাউন্টস থেকে সাপ্লায়ার থেকে সাপ্লায়ার তালিকা গেলে এখানে দেখা যাচ্ছে যে তার সাথে আমার যে লেনদেন বা পেমেন্ট রিপোর্টে একটু যাই। পেমেন্ট রিপোর্টে গেলে এখানে দেখাবে যে আমি 50,000 টাকা এবং আজকে 20,000 টাকা তাকে দিয়েছি, যে 18 তারিখে আজকে 20,000 টাকা তাকে পেমেন্ট দেওয়া হয়েছে। সুতরাং আপনার সাপ্লায়ারের রিপোর্টগুলো একদম স্বচ্ছভাবে থাকবে। সাপ্লায়ারের কাছ থেকে আপনি কী কী মাল নিচ্ছেন, তাকে কত টাকা পেমেন্ট করতেছেন, সাপ্লায়ার আপনার কাছে কত টাকা বাকি পাবে, অ্যাজ ইট ইজ কাস্টমারটা হয়ে যাচ্ছে। তাহলে এই লেনদেনগুলো আমরা কোথা থেকে করবো? অ্যাকাউন্টস থেকে করবো। অ্যাকাউন্টস থেকে জমা করব, কাস্টমারের জমা খরচ করলে আমরা এখানে প্রাতিষ্ঠানিক খরচ, এখানে হচ্ছে সাপ্লায়ারের পেমেন্ট এবং হচ্ছে কাস্টমারের পেমেন্ট। কাস্টমারকে যদি আপনি কোনো টাকা কী করে সে ফেরত দিয়ে দেন, যে একটা কাস্টমার আপনার কাছ থেকে টাকা পাবে সে টাকাটা আপনি ফেরত দিবেন, বেশি টাকা নিয়ে রাখছেন সেটা ফেরত দেওয়া। আচ্ছা, অ্যাকাউন্টগুলো হচ্ছে যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যতগুলো অ্যাকাউন্টের হেড আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। অলরেডি এখানে অনেকগুলো তৈরি করা আছে, যেমন বিকাশ, একজন এক এক নামে করছে আর কি। আপনি এখানে নতুন অ্যাকাউন্ট তৈরিতে গেলে অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্সে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো কোন অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে একজন ব্যবসায়ী সে এখান থেকে দেখতে পারবে। এবং ব্যাংকের যে লেনদেন হয়, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্ট বিবৃতিতে গেলে আপনি কোন অ্যাকাউন্টে কত লেনদেন করছেন। যেমন আমি যদি এখানে বিকাশ দিয়ে সাবমিট করি, তখন এই যে আমি বিকাশ থেকে কী করছি, নাইম ভাইরে 2,000 টাকা দিছি। মানে যেটাই হোক এখানে অ্যাকাউন্ট বিবৃতির মধ্যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ব্যাংকের মতো বের হয়ে যাবে, আপনার ডেবিট এবং ক্রেডিট এবং লাস্টে ব্যালেন্স কত টাকা আছে। যদি আপনি ট্রান্সফার দেখান, যেমন আমার বিকাশে টাকা নেই, আমি চাচ্ছি এখান থেকে কিছু টাকা বিকাশে নিয়ে আসবো, মানে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশে কিছু টাকা নিয়ে আসবো। কত টাকা নিয়ে আসি? 5,000 টাকায় নিয়ে আসি, সাবমিট দিই। এবার আমি যদি স্টেটমেন্টে যাই, অ্যাকাউন্ট বিবৃতি, সেক্ষেত্রে আমি এখানে বিকাশ দিয়ে দিই, অফিস ক্যাশ বিকাশ, সাবমিট করি। এখানে দেখেন স্টেটমেন্টে চলে আসছে, তাই না? 2,000 টাকা এবং 5,000 টাকা, 7,000 টাকা আমার এখানে ব্যালেন্স আছে। আচ্ছা, আয়ের মধ্যে গেলে পরে যেটা দেখাবে যে আপনার প্রতিষ্ঠানে টোটাল কত টাকা বিক্রয় হয়েছে, মোট বিক্রয়, মোট জমা, মোট বাকি, মোট আয়, মোট খরচ এবং সর্বমোট ব্যালেন্স আপনার এখানে কত টাকা আছে। ওকে, বিল ইনভয়েস এবার আসেন। তাহলে আমরা ব্যক্তি দেখলাম, অ্যাকাউন্ট দেখলাম, এবার বিল ইনভয়েসের মধ্যে নতুন ইনভয়েসের মধ্যে গেলে অলরেডি আমরা ইতিপূর্বে বিল করছি। আচ্ছা, কাস্টমার দিতে হবে প্রথমত, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের নামগুলো আসবে। এবার যদি আপনাদের বারকোড থাকে, আমি একটু দেখাই, বারকোড স্ক্যানার, এইরকম বারকোড স্ক্যানার থাকবে। যদি আপনাদের বারকোড থাকে, অনেকে সুপার শপে বারকোড ইউজ করে, যদি বারকোড স্ক্যানার যদি ব্যবহার করতে চায় সেই স্ক্যানার দিয়ে ব্যবহার করবে, তখন বারকোড স্ক্যান করলে অটোমেটিকলি চলে আসবে। বিষয়টা কি ক্লিয়ার? বুঝছেন সবাই? বিল ইনভয়েসটা কিন্তু ইম্পর্টেন্ট। বিল ইনভয়েস মানে আবার দেখাবো। যদি ভাই কোনো প্রশ্ন নাই নাকি? ভাই এটা বুঝছি, বিল ইনভয়েসটা বুঝছি। আচ্ছা, বিল ইনভয়েসটা হচ্ছে কাস্টমার দিতে হবে, এবার প্রোডাক্ট দিতে হবে। প্রোডাক্টের মধ্যে যেগুলো আছে সেগুলো তো থাকবেই। আচ্ছা, প্রোডাক্টের আমি নতুন করে একটা প্রোডাক্ট এন্ট্রি করি, তাহলে বুঝতে পারবেন। আমি নতুন একটা প্রোডাক্টের নাম দিই। কী নাম দিব প্রোডাক্টের নাম? প্রোডাক্টের নাম দিলাম ঘড়ি। প্রোডাক্টের বিবরণ দিলাম, প্রোডাক্টের কোড দিলাম, প্রোডাক্টের ইউনিট পিস, কত পিসে 1 কার্টুন, 12 পিসে 1 কার্টুন। প্রোডাক্টের গ্রুপ আমি এখানে ঘড়ি দিয়ে দিই। আচ্ছা, আমি একটু স্টকে যাই, স্টকটা দেখেন আমি কি প্রোডাক্ট এন্ট্রি করছি। ঘড়ি গ্রুপ যাই, সাবমিট দিই। প্রোডাক্ট কই গেল? প্রোডাক্ট আসে নাই। নাম্বার পেজে যাই,
প্রোডাক্ট যুক্ত সবগুলো দিতে হবে সম্ভবত। আচ্ছা যেটা আছে আমি সেটা দিয়ে দেখাই একটু। এটা কি হচ্ছে, এটা একটা আছে, প্রোডাক্টের পরিমাণ নাই, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সব কিছুই জিরো। ভালো করে দেখেন। আচ্ছা ল্যাপটপ এখানে আছে 5 পিস। আমি স্টকে যাই আগে। যেমন এখানে কি এই প্রোডাক্টের নাম কি কিডস, শূন্য প্রোডাক্ট আছে রাইস, অনেকগুলো আছে। ল্যাপটপ আছে। আচ্ছা ল্যাপটপটা দিয়ে আমি একটু বুঝাই। দেখেন ল্যাপটপ আমার এখানে আছে 10 পিস। খেয়াল করেন 10 পিস আমি কি করছি, পারচেস করছি, বিক্রয় করছি 5 পিস। আমার এখানে 5 পিস কিন্তু কি আছে, স্টকে আছে। এখন আমি যদি আরও কিছু ক্রয় করি, তো ক্রয় করলে কোথায় যাব, প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট ক্রয়তে যাওয়ার পরে আমি এখানে সাপ্লায়ার নাম দেবো, কার কাছ থেকে কিনবো। যমুনাতে গেলাম, প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে কি ল্যাপটপ, চলে আসছে পরিমাণ 5 পিস আছে, আমি দিলাম কি আরও 10 পিস আমি কিনবো। কেনা মূল্য বিক্রয় মূল্য থাক, যা আছে তাই থাক। বিক্রয় মূল্য কমাই দিই, পেমেন্ট জিরো, ভ্যাট জিরো, ডিসকাউন্ট সব জিরো। আমি স্টকে যাই। দেখেন স্টকে কিন্তু অলরেডি চলে আসছে 20 পিস, 15 পিস স্টকে হয়ে গেছে। এবার আমি আরও 5 পিস বিক্রি করব। ভালো করে খেয়াল করেন, আমার এখানে 10 পিস ছিল। আমি প্রোডাক্টটা কী করছি, এখান থেকে প্রোডাক্ট স্টকে ইনপুট করছি, ক্রয় করে প্রোডাক্ট স্টকে ইনপুট করছি, বিক্রয় আগের মতোই আছে। এবার নতুন করে একটা বিক্রয় করি, এনার কাছেই বিক্রি করি। ল্যাপটপ চলে আসছে, আমার স্টকে 15 পিস আছে। আমি এবার 10 পিস বিক্রি করি। 10 পিসের যে দাম এটা আসুক, 0 দিই। আচ্ছা আমি এবার স্টকে যাই। স্টকে আমার ল্যাপটপ করি, ল্যাপটপ দেখেন। এবার ভালো করে খেয়াল করেন, আমার 20 পিস কেনা আছে, 15 পিস বিক্রি করছি এবং 5 পিস কি আছে, স্টকে আছে। এতটুকু ক্লিয়ার সবাই, যে স্টক থেকে কীভাবে অটোমেটিকলি আউট হচ্ছে। যখন আপনি বিল করবেন অটোমেটিকলি আপনার স্টক থেকে মাইনাস হবে। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? স্টক মেনটেন কীভাবে করবে একজন ব্যবসায়ী? ভাই ক্লিয়ার। এই জুম্মানের কোনো কোশ্চেন আছে নাকি? না আছে, কোশ্চেন আছে লাস্টে। লাস্টে। আচ্ছা তাহলে স্টক গেল, প্রোডাক্ট গেল, ক্রয় গেল, মোটামুটি এগুলো ক্লিয়ার। এসএমএসটা হচ্ছে একটা ব্যবসায়ী যখন এসএমএস অপশনটা হচ্ছে, আপনি যখন বিল ক্রিয়েট করবেন, বিল ক্রিয়েট করার সাথে সাথে কাস্টমারের নাম্বারে একটা মেসেজ যাবে, কত টাকা বিল, 10,000 টাকা বিল হয়েছে, 5,000 টাকা পেমেন্ট দিছে, 5,000 টাকা বাকি আছে, যেটাকে বলা হয় একেবারে ডিজিটালাইজ এবং অ্যাডভান্স। আপনি দোকানে গেছেন, প্রোডাক্ট কিনছেন, বিল করছে দোকানদার, আপনাকে তো বিল দিয়েই দিচ্ছে, সাথে সাথে যদি একটা এসএমএস আসে তাহলে কিন্তু মানে কিউরিওসিটি এবং স্বচ্ছতা দুইটাই অনেক ভালোভাবে কাজ করবে কাস্টমারের, এবং আপনার ব্যবসা যে ডিজিটাল সেটা কিন্তু বোঝা যাবে। এটা এক্ষেত্রে খরচ হয় 32 পয়সা খরচ হয়, বাট 32 পয়সা খরচ হইলেও কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক পরিমাণে বেশি থাকে। কত টাকা তার বাকি আছে সে একটা টেনশনে থাকে, আসলে কি খাতার মধ্যে বেশি দিয়ে রাখছে কিনা। অনেক সময় আমি দেখছি ওই আমি যখন ছোটো ছিলাম, তা প্রায় তো ছোটো ফ্যামিলি, আব্বা বাকি টাকি খাইতো, তো বাকি দোকানদার ঠিকমতো বাকি লিখছে কি না সেটা কিন্তু আমরা কি করতাম, আগে দেখতাম, ভাই তুই কি বাকি ঠিকমতো লিখছিস নাকি আবার বেশি লিখে ফেললি। একটা কিউরিওসিটি কিন্তু কাজ করে যে সে কি বাকি 15,000 টাকা, সে কি 17,000 টাকা লিখছে কিনা, বা ভুলে আমি 2,000 টাকা পেমেন্ট দিছি, সে পেমেন্ট উঠাইছে কিনা। সফটওয়্যার ব্যবহার করতেছে, খাতা মেনটেন করতেছে, কিন্তু যদি মেসেজ না যায়, বিলের কাগজ না যায়, সে কিন্তু আলাদা একটা টেনশন কাজ করে। সেক্ষেত্রে যখন বিল করা হবে বা জমা দিবে, আবার অনেক সময় দেখা যায় কি যে মালিকরা ওই দোকানে গিয়ে পেমেন্ট দিতে পারে না, একজন কাউকে পাঠায় টাকা দিয়ে। তারপর নাইম ভাই দেখা যাচ্ছে আমার এখানে 5,000 টাকা বাকি আছে, নাইম ভাই নিজে আসতে পারে না, সে আরেকজনকে দিয়ে পাঠাইছে, তার স্টাফকে দিয়ে পাঠাইছে। এখন স্টাফ আমার এখানে এসে বিল পেমেন্ট করছে কি না ফোন দেওয়ার তো দরকার নেই। সেক্ষেত্রে যখন বিল করা হবে বা টাকা জমা নেওয়া হবে, অটোমেটিকলি ওই ক্লায়েন্টের নাম্বারে মেসেজ চলে যাবে
মেসেজের বিষয় কি ক্লিয়ার? তাহলে পরেরটাতে আসবো। ভাই ক্লিয়ার। ব্যবহৃত হয় নাকি বুঝি নাই জুম্মান। মেসেজ শুধুমাত্র এই কাজটাতে ব্যবহার হয় নাকি অন্য আরো কোনো কাজে ব্যবহার মেসেজ করা আপনি যায়? ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, এটা তো হচ্ছে অটোমেটিকলি যাবে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনি যদি বিভিন্ন উইশ, যেমন আপনার ঈদ হইতে পারে, পয়লা বৈশাখ হইতে পারে, 26শে মার্চ, মানে যে কোনো অকেশনে আপনি আপনার সমস্ত কাস্টমারের মেসেজ পাঠাইতে পারবেন। বছর শেষে মনে করেন হালখাতা করবো, হ্যাঁ, কালেকশন সেটা আপনি আলাদাভাবে শিডিউল আকারে মেসেজ দিতে পারবেন, যে আপনি তার শিডিউল অনুসারে যেটা মেসেজ আছে সেটা দিতে পারবেন। অমুক দিন আপনার কাছে এত টাকা পাবো, এই হ্যাঁ, টাকা এটা নিয়ে আপনি আসেন। শিডিউল দিয়ে লিখে রাখবেন। এই যে শিডিউল এসএমএস, শিডিউল এসএমএসে আপনি কাস্টমারের নাম দিলেন, যেমন এখানে কাস্টমারের নাম আছে কি, অনেকগুলো আছে, শামিম আল মামুন ধরেন দিলাম। এখানে আপনি লিখে রাখলেন ভাই আপনার কাছে এত টাকা বাকি আছে, এত তারিখে ডেট দিয়ে রাখলেন, মেসেজ চলে যাবে। অথবা কাস্টমারের তালিকাতে যখন যাবেন, এই যে বাকি, এখানে বাকির এখানে একটা চিহ্ন আছে দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বাকি পরিশোধের তারিখ, এটা যখন সেট করে রাখবেন আপনি, অটোমেটিকলি 21 তারিখে কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে যে এই কাস্টমারের 21 তারিখে বাকি পরিশোধ করার ডেট। আচ্ছা, মানে সফটওয়্যার করতে গিয়ে এই জিনিস নিয়ে অনেকক্ষণ কথা বলা লাগবে, অনেক বোঝানো লাগবে। তারা অলরেডি বাংলালিংকের থেকে কিনে না, আমাদের সফটওয়্যার বাংলালিংকের কিনলে এটা অটোমেটিকলি যাবে। দেখা যাচ্ছে যে আপনি 10 জনের কাছে টাকা পান, এখন সবারই তো মনে থাকে না কার কবে টাকা দেওয়ার ডেট, এত তো ব্যবসায়ীর মনে থাকে না। একটা ব্যবসায়ীর কাস্টমার থাকে 500, 1000, 2000 কাস্টমার থাকে, কার্ডটা মনে রাখবে। সফটওয়্যার ব্যবহার করার কারণে আপনি সেট করে রাখবেন, সেক্ষেত্রে অটোমেটিকলি সফটওয়্যার থেকে তার ওইখানে মেসেজ চলে যাবে যে ভাই আপনার 21 তারিখে টাকা দেওয়ার ডেট ছিল বিকাল 5টায়। আচ্ছা, ক্লিয়ার। পরেরটাতে আসি। আচ্ছা, তাহলে আমরা বিল, ইনভয়েস, অ্যাকাউন্ট, প্রোডাক্ট, এসএমএস গেছে। কর্মী, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য অনেকগুলা স্টাফ দরকার হয়, সেই কর্মীদের যাবতীয় তথ্য আপনি আপনার এখানে অ্যাড করতে পারবেন, সমস্ত তথ্য পুরো একেবারে সিবি আকারে বের হবে। এবং কর্মীদের অর্থ প্রদান, যেটা হচ্ছে যে আপনি একটা স্টাফকে টাকা দেন, সেই টাকাটা দেখা যাচ্ছে তার স্যালারি 10,000 টাকা, তাকে আপনি টাকা দিচ্ছেন 3 বারে, 5,000, 5,000, 2,000, সেটা এখান থেকে অটোমেটিকলি হিসাব করতে পারবেন। তাদের পেমেন্ট দেওয়া, তাদের বেতন এবং হাজিরা, উপস্থিতি। আপনি যখন মেশিন লাগাবেন, আমাদের সফটওয়্যারের সাথে মেশিন লাগানো যায়, অ্যাটেন্ডেন্স মেশিন, জেডটি করে অ্যাটেন্ডেন্স মেশিন লাগানোর সাথে সাথে আপনার এখানে অটোমেটিকলি ওই স্টাফের এই মাসে কতদিন উপস্থিত, কতদিন অনুপস্থিত, তার ওভারটাইম কতটুকু করছে, সবগুলা বের হয়ে যাবে। মানে যেটাকে বলা হয় হচ্ছে পেরোল সফটওয়্যার, আমাদের এখানে সেই পেরোলটা অ্যাড করা। বড় বড় ইন্ডাস্ট্রি, তারপরে গার্মেন্টস, পেরোল সফটওয়্যার, এটা হচ্ছে সেই জিনিস। একেবারে বেতন থেকে শুরু করে, হাজিরা থেকে শুরু করে তাদের তালিকা এবং ছুটির যাবতীয় বিষয়গুলো এটার মধ্যে আছে। এটা তো ক্লিয়ার? পরবর্তীতে হচ্ছে যে আপনার এখানে অফিস কেনাকাটা, যেটা হচ্ছে অফিসের অবিকৃত পণ্য। যেমন আপনি অফিসের জন্য চেয়ার, টেবিল, খাতা, কলম, পেন্সিল এগুলো কিনতেছেন, সেটার তো একটা হিসাব রাখা দরকার যে আপনি কী কী পণ্য কিনতেছেন। অফিসের জন্য অবিকৃত পণ্য বলে বা অ্যাসেট বলে আর কি, সেটা এখানে হিসাব রাখবেন। তারপর হচ্ছে বাকির রিপোর্ট, এখানে সমস্ত কাস্টমারদের যে বাকির তালিকা, কার কার কাছে কত টাকা বাকি আছে, কে আপনাকে টাকা বেশি দিয়ে রাখছে। এটা হচ্ছে যে অনেক কাস্টমার টাকা বেশি দিয়ে রাখে, টাকা বেশি দিয়ে রাখলে কালারটা একটু চেঞ্জ হয়েছে, মানে উনি 1 লাখ টাকা দিয়ে রাখছে এক্সট্রা, মাল পরে নেবে, বা আমি মাল পরে নেব, আমি টাকাটা তোমাকে দিয়ে রাখলাম, সেই হিসাবটাও সফটওয়্যারের মধ্যে রাখতে পারবেন। যখন পরবর্তীতে মাল বিক্রি করবেন, এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন আমি এনার নামে যখন বিল করি, দেখেন ভালো করে, 1 লাখ টাকা সে দিয়ে রাখছে, আমি এনার নামে একটা বিল করি, আমি এনার নামে একটা বিল করলাম, আমি ধরলাম 1,000 টাকা, 2,000, 2 পিস দিলাম, পেমেন্ট দিল। এখন সে পেমেন্ট দিবে না, যেহেতু আগে সে পেমেন্ট দিয়ে রাখছে, সেভ হয়ে গেছে। আমি এবার কোথায় ছিলাম, বাকিতে ছিলাম, বাকির তালিকাতে গেলাম। এখানে অটোমেটিকলি কিন্তু 2,000 টাকা এখানে চলে আসছে, 1,000 টাকা, 1 লাখ টাকা দেওয়া ছিল, এখন আপনি সে আপনার কাছ থেকে আরও পাবে কত, 98,000 টাকা। এটা ক্লিয়ার? এটা কি সে আমার কাছে পাবে না, আমি নেবেন। সে তো ধরেন যে আপনাকে আগেই টাকা দিয়ে রাখছে অ্যাডভান্স। অনেক কাস্টমার আছে না, টাকা অ্যাডভান্স দিয়ে রাখে, যে ভাই আমি এখন মাল কিনবো না, তোমাকে টাকা দিয়ে রাখলাম, মাল আমি পরে কিনবো। ভাই ক্লিয়ার এটা ভাই।
এবার যে কাস্টমার অনুসারে বাকি, গ্রুপ অনুসারে বাকি, এগুলা বাকিটা হচ্ছে রিপোর্ট সব। বিক্রয় রিপোর্ট, দৈনিক বিক্রয়, কাস্টমার অনুযায়ী বিক্রয়, গ্রুপ অনুসারে বিক্রয়, প্রোডাক্ট অনুসারে বিক্রয়। প্রোডাক্ট অনুসারে বিক্রয় গেলে আপনি ওই প্রোডাক্টের ক্ষেত্রে কত টাকা লাভ করছেন, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে আপনি কত টাকা লাভ করছেন সেটা এখান থেকে বের হবে, যে এই প্রোডাক্টে আপনি কত টাকা লাভ করছেন এবং এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কী কী বিক্রি করছেন। প্রোডাক্টের গ্রুপ অনুসারে বিক্রয় রিপোর্ট, এই প্রত্যেকটা হচ্ছে বিক্রয় রিপোর্ট। আর এগুলো হচ্ছে জমার রিপোর্ট, সমস্ত জমা, খাত অনুসারে জমা, কাস্টমার অনুসারে জমা, কোন কাস্টমার আপনাকে কত টাকা জমা দিয়েছে, খাত অনুসারে জমার রিপোর্ট, সমস্ত খাত অনুসারে জমার রিপোর্ট। এখানে গেলে আপনার যাবতীয় যত খাত আছে প্রতিটা খাত অনুসারে আপনি জমার রিপোর্ট বের করতে পারবেন, যেটা কখনোই ট্যালি সফটওয়্যারের মধ্যে নাই, এই বিষয়গুলো নাই। ঠিক আছে, যখন আপনি হিসাব ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটার মধ্যে কী আছে, ওটার মধ্যে কী আছে। ব্যবহার বিধি না জানলে পারে কখনোই বলতে পারবেন না। খরচের রিপোর্ট, সমস্ত খাত অনুসারে খরচ এবং সকল খাত এবং সাপ্লায়ার পেমেন্ট আপনি কত টাকা করছেন। বাকিটা হচ্ছে সেটিংয়ের মধ্যে, এবং এই খাতগুলো তৈরি করে নেওয়া যায়। আমরা সেটিংয়ের মধ্যে অনেক সফটওয়্যারে এই খাতগুলো তৈরি করে দেওয়া যায় না ডাইনামিকলি, কোম্পানিকে বারবার ফোন দিতে হয় যে আমার তো খাত একটা বাড়ছে, আমাকে একটু বাড়ায় দেন। তখন কোম্পানি আবার ওই 500 টাকা নেয়, 1000 টাকা নেয়, ঠিক আছে খাত আমি অ্যাড করে দিচ্ছি, 500 টাকা পাঠান। এই ব্যবসায়িক পলিসি আর কি, যেটা আমরা এখানে ডাইনামিকলি দিয়ে রাখছি যে আমাদের জন্য প্রেশার কম হয়, কারণ প্রচুর পরিমাণে ফোন আসে, সেহেতু এখানে শুরু থেকে আমরা ডাইনামিকলি দিয়ে রাখছি, নিজের মতো করে সে বানাই নেবে, বারবার ফোন দিয়ে বিরক্ত করার থেকে নিজের মতো বানাই নিল। আচ্ছা, কোম্পানির তথ্য নিজেরাই সেট করতে পারবে। অনেক সফটওয়্যারে দেখবেন এই কোম্পানির তথ্য ডাইনামিক করা থাকে না, কোম্পানির নাম চেঞ্জ হলে সেক্ষেত্রে আবার নতুন করে টাকা দিয়ে নাম চেঞ্জ করা লাগে। তা আমরা এখানে নিজেরাই কোম্পানির লোগো থেকে শুরু করে এভরিথিং নিজেরাই চেঞ্জ করতে পারবে। ব্যবহার অনুমতি, যেটা হচ্ছে যে আপনার ইউজার থাকতে পারে অনেকগুলা, 4-5টা ইউজার থাকে, 4-5টা ইউজারকে কেউ অ্যাকাউন্টসের দায়িত্ব দিয়েছেন, কাউকে সেলসের দায়িত্ব দিয়েছেন, কাউকে ক্যাশের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব অনুসারে তাকে আপনি ইউজার পারমিশন দিতে পারবেন ইন্ডিভিজুয়ালি। রং পরিবর্তন, এখানে রং পরিবর্তনটা হচ্ছে রুচির উপরে নির্ভর করে, অনেকের অনেক রকমের রুচি, কারো লাল পছন্দ, কারো নীল পছন্দ, কারো সাদা পছন্দ। এখন এত তো কালার কম্বিনেশন করা পসিবল না, এটাও ডাইনামিক করে রাখছি, যে যার মনে চায়। এখন তার লাল দরকার, সে লাল বানায় নিবে, গোলাপি দরকার, গোলাপি বানায় নিবে নিজের মতো করে। এটা মানে কোনো সফটওয়্যারে নাই, আমরাই বাংলাদেশ বা মানে পৃথিবীতে মনে হয় প্রথম যারা আমরা এই সব অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে কালার পরিবর্তনের অপশন দিয়েছি। এবং ড্যাশবোর্ডের যে কালার, এটা আমরা দেওয়ার কারণটা হচ্ছে যতগুলো সফটওয়্যার বিক্রি করছি তার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে যে এক এক ক্লায়েন্ট এক একভাবে চায়, ভাই আমার তো এটা ব্লু কালার দিচ্ছেন, আমার তো ভাই ব্লু কালার কেমন কেমন লাগতেছে। ভাই অত টেনশন করার দরকার না, আপনি ব্লু কালার পছন্দ না, আপনি চেঞ্জ করে নেন, আপনি এটাতে ব্ল্যাক বানায় দেন, সমস্যা নেই, বা অরেঞ্জ দিয়ে দেন, যেটাই দেন এখানে দিয়ে আপনি সাবমিট দেন, আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা মূল ঘটনা হচ্ছে যে এইগুলা কিন্তু কোনো ব্যবসায়ী করবে না, এটা যারা সফটওয়্যার বিক্রি করবে তাদেরকেই করে দিতে হবে, সে আপনাকে বলবে। কারণ একজন ব্যবসায়ী কিন্তু এত মেনু ঘাটাঘাটি করবে না, এবং এত কিছু যখন তাকে আপনি শিখাইতে যাবেন সেও শিখতে চাবে না, সে বলবে কি ভাই আপনি একটু করে দেন। তো মূলত এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, আমাদের জানতে হবে, যারা বিক্রি করব সফটওয়্যার, যারা মার্কেটিং করব তাদেরকে জানতে হবে ভালোভাবে কোন জায়গায় কোন অপশনটি আছে। সে আপনাকে ধামাধাম অনেকগুলো প্রশ্ন করবে। জুম্মান আমার সাথে গেছিলো, ওই যে আমরা মংলায় গেলাম, যে জুম্মান কোথায় ওটা, চিলাবাজারে। বিশ্বাস করবেন আমি যখন সফটওয়্যার বোঝাই, আমার চারপাশ দিয়ে কমপক্ষে 20 জন লোক দাঁড়াইছিল। এটা একেবারে ইউনিয়ন পরিষদ এবং বাংলাদেশের শেষ সীমানা এবং সুন্দরবনের কাছে। তা সেখানে সফটওয়্যার বিক্রি করতে যাওয়ার পরে মানে আমি মাঝখানে দাঁড়ায় আছি, চারপাশ দিয়ে মিনিমাম 20 জন লোক, মনে হচ্ছে যে কী যেন কি নিয়ে আসছি, কী যেন কি তারা নিচ্ছে। এবং এক একজনের এক এক রকমের প্রশ্ন, কেউ ডান দিয়ে প্রশ্ন করে, কেউ বাম থেকে প্রশ্ন করে, এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, এটা কোথায় থেকে হচ্ছে। তা আমি কিন্তু জানার কারণে পরে জুম্মান যেহেতু দেখলাম যে অবস্থা খারাপ, তখন আমি নিজে গিয়ে প্রেজেন্টেশন দিছি। জুম্মানটা বলছে ভাই আপনার দরকার নেই, কারণ সে পারতো না, কারণ সে এই বিষয়গুলো জানে না। তা কাস্টমার কিন্তু আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে কোশ্চেন করবে। আর একটা জুম্মান গেছিলাম আমার সাথে, কোথায় গেলাম আমরা, ওই যে বর্ডারে গেলাম না, একটা বর্ডারে, কোন বর্ডার সেটা, বোমরা বর্ডার। ওই কাস্টমার একই অবস্থা, সে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করে। তা আপনাকে ইনস্ট্যান্ট পুরো সফটওয়্যারের মেনুগুলো মুখস্থ রাখতে হবে, কোন জায়গায় কী অপশন আছে, তখনই আপনি কাস্টমারকে বোঝাইতে পারবেন, বলে দিতে পারবেন। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এটা সমাধান করি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। বলেন বলেন বলেন। হ্যালো,
আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে আপনার এই যে সফটওয়্যারটা বিশাপ সফটওয়্যারের সম্ভাব্য কাস্টমার কারা, এবং একটা থানাতে আমরা কি পরিমাণ কাস্টমার পেতে পারি, এবং কোন কোন জায়গাগুলোতে নক করলে, কোন কোন বিজনেস নক করলে আমাদের সফটওয়্যারটা সেল হতে পারে, সম্ভাব্য কাস্টমারের একটা আচ্ছা, ধারণা এটা দিই। আমি একটা আপনাদের ওয়ার্ড বা এক্সেল শিট দিব, ঠিক আছে? একটা এক্সেল শিট অলরেডি তৈরি করতেছিলাম, তার মধ্যে ক্লাস শুরু হয়ে গেছে। তাই এক্সেল শিট তৈরি করে আমি পাঠিয়ে দিব, তারপরে আপনারা দেখবেন। তারপরে বলি সম্ভাব্য কাস্টমার হচ্ছে, এখন আপনারাই বলেন সম্ভাব্য কাস্টমার কারা। আমার তো এখানে বলার রাইট, মানে আমি তো মনে করতেছি আপনারা নিজেরাই বলতে পারবেন। প্রথমত হচ্ছে টিভি ফ্রিজের দোকান, এক নাম্বার। যারা ভাই প্রোডাক্ট বেস যারা কাজ করতেছে তাদের জন্য বি হিসাবটা মাস্ট এবং বি এই দরকার। রিলেটেড কোম্পানি প্রচুর পরিমাণে আছে। আপনি ধরেন যে ডিলার, যেমন ডিস্ট্রিবিউশনশিপ যারা ব্যবসা করে, এক নাম্বার। প্রাণের ডিলার, আরএফএল এর ডিলার, স্কোয়ারের ডিলার, যত ধরনের প্রোডাক্টিভ ডিলার আছে সবাই আমাদের কাস্টমার। দ্বিতীয়ত হচ্ছে যত ধরনের ফার্মেসি আছে এরা আমাদের কাস্টমার। তারপরে হচ্ছে যে বইয়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, স্যানিটারির দোকান, টাইলসের দোকান। এক কথায় বলতে গেলে যার প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, তার এই সফটওয়্যারটা লাগবে। এবার আপনি তাকে প্রেজেন্টেশনটা কিভাবে করবেন, সে প্রেজেন্টেশন আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে মেইন কাজ, আর কোনো কাজ নেই। এইটার কাস্টমার একটা থানা পর্যায়ে কমপক্ষে 500 আছে। একটা থানায় মিনিমাম 500 ক্লায়েন্ট আছে, নাও যদি থাকে, শুধু থানা বেস। এবং তাকে প্রেজেন্টেশনটা দেওয়াটাই হচ্ছে মেইন বিষয়, যে তাকে আপনি কীভাবে দিচ্ছেন। শুধু থানা বলতে ভুল হবে, এখন একটা ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে ক্লায়েন্ট আছে, একটা প্রতিটা ইউনিয়নে 100 ক্লায়েন্ট আছে সফটওয়্যারটা নেওয়ার মতো। তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। কিভাবে পৌঁছাবেন, কিভাবে করবেন, সেটা আপনারা জানেন। জি ভাই পলিসিটা এখন আমাদেরকে একটু গাইড করতে হবে, তাহলে আমরা আসলে এই ব্যাপারটা এক্সপার্ট হতে পারতাম যে কিভাবে এটা প্রেজেন্টেশন এটা করলে সেল ডে করতে বাই পারবো ডে আমরা। হবে। আজকে তো মনে করেন যে প্রথম দিনই একটা সফটওয়্যার এত কিছু বোঝা মুশকিল, তারপরেও ভিডিওগুলো দেখবেন আছে, তারপরেও যখন ক্লায়েন্টের সাথে মিট করবেন, মিটিং করবেন। একটা ক্লায়েন্টের সাথে যেমন জুম্মান অলরেডি 2টা মিটিং করছে শেখার জন্য। এখন ক্লায়েন্টের সাথে কথা বলে প্রাথমিক অবস্থায় আমি গেলাম বা জুম্মান গেল, বা প্রাথমিক অবস্থায় 2-3টা মিটিং করলেই এগুলো আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হবে, একেবারেই হবে না। এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা স্যার, একটা কথা বলি শোনেন। এই যে সিআরএম, সিআরএম এর ফুল মিনিংটা কি? কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম, এটা মূলত হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে হিসাব কিতাবগুলো যারা রাখতেছে সফটওয়্যারে, অনেকে কোশ্চেন করে যে আপনার এই হিসাবটা আমি এক্সেল শিটে ইনস্ট্যান্টলি নিতে পারবো কিনা, পিডিএফ এ নিতে পারবো কিনা, সম্পূর্ণ নিতে ওয়ার্ড এ পারবে। আপনি নিতে পারবো রিপোর্টে কিনা। যাই, আমরা যদি জমার রিপোর্টে যাই, জমার রিপোর্টে যাওয়ার পরে আমি একটু ওয়েট করেন, এখানে দেখেন চলে আসছে এই যে ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ, ডাউনলোড সিএসবি এবং হচ্ছে কপি। আপনি কপি করে ওয়ার্ডও নিতে পারবেন। প্রতিটা অপশনে এখান থেকে আপনারা নিতে পারবেন। এক্সেলে করতে পারবেন, পিডিএফ করতে পারবেন, সিএসবিতে করতে পারবেন, সে যেভাবে চায়। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের সফটওয়্যারটা টোটালি আজকে 8 বছর ধরে ডেভেলপ করা। আমি যখন থেকে পড়াশোনা করি এবং এখন পর্যন্ত সব কিছু মিলাই নিয়ে এটা আরও বেশি আছে। তা এত পরিমাণে ডেভেলপ করা হয়েছে, এত পরিমাণে কাস্টমাইজ করা হয়েছে প্রতিটা ব্যবসায়ীর জন্য, যেটা বলতে গেলে কোনো ব্যবসায়ী নতুন করে আর কাস্টমাইজেশনের দরকার নাই। তারপরেও যদি লাগে, তারপরেও আমরা তাদেরকে ওইভাবে কাস্টমাইজ করে দেব, যেটা অনেক কোম্পানি দেয় না। অনেক সফটওয়্যার কোম্পানি কিন্তু কাস্টমাইজ কাজ নেয় না, বাট আমরা প্রতিটা ব্যবসায়ীকেই বলে থাকি যে তার ব্যবসার সুবিধা অনুসারে আমরা নাম, কিছু কাস্টমাইজ, কিছু ডিজাইন আমরা করে দেব। ভাই আমার হিসাবের প্রাইসটা তো বুঝলাম, জানলাম যে এটা কত টাকা সেল করতে হবে, আর বি হিসাবের প্রাইসটা যদি বি হিসাবের ওয়েবসাইটেই আছে। আচ্ছা, বি হিসাবের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস নামে একটা অপশন আছে, bhisaab.com। প্রাইজে গেলে আমরা প্রাথমিক অবস্থায় কিছু প্যাকেজ করছি, যেটা হচ্ছে সেট আপ ফি 5,000 টাকা, মান্থলি হচ্ছে 389 টাকা, যার মধ্যে হচ্ছে 500 ক্লায়েন্ট, 500 ইনভয়েস প্রতি মাসে করতে পারবে, 2টা স্টাফ, একটা ইউজার এবং হচ্ছে 200 প্রোডাক্ট। এবার হচ্ছে আরেকটা প্যাকেজ আছে যেটা হচ্ছে 789 টাকা, এখানে 1000 প্রোডাক্ট, এখানে 500 প্রোডাক্ট আছে। আর একটা হচ্ছে বিজনেস প্যাকেজ, যেটা হচ্ছে 1200 টাকা, এবং পার্সোনাল ডোমেনে যদি কেউ নেয়, আমরা যাদেরকে বড় ব্যবসায়ী তাদেরকে সবাইকেই বলি পার্সোনাল ডোমেনে নেওয়ার জন্য 15,000 টাকায় 789 টাকা মাসে, যেটা হচ্ছে সে আনলিমিটেড ক্লায়েন্ট, আনলিমিটেড ইনভয়েস এবং আনলিমিটেড প্রোডাক্ট সে রাখতে পারবে। এবং এটা 1 বছরের ডোমেন হোস্টিংয়ের রেনুয়াল চার্জ আছে এই টাকাটা। আমরা
আমরা যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছি, তো আমাদের এই যে সফটওয়্যারটা আমরা যে রেটে বিক্রি করি এটা তো আমরা জানলাম। আচ্ছা, অন্যান্য কাস্টমাইজের চিন্তা ক্ষেত্রে প্রতিষ্ঠান এখানে তারা দেখেন, কি এখানে রকম কিন্তু রেটে লেখা বিক্রি করে, আছে আমাদের তাদের থেকে নেগোশিয়েটেবল। আপনি যখনই কাস্টমাইজ করবে, এই জিনিসটা হচ্ছে টোটালি রেডিমেড, মানে বি হিসাবের মধ্যে যা আছে সে যদি এটা নেয় তাহলে এই প্যাকেজের মধ্যে সীমাবদ্ধ। এবার যদি সে কিছু চেঞ্জ করে, আমার নতুন অপশন লাগবে, যেমন ডিলার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা। ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার, যারা র মেটেরিয়াল দিয়ে প্রোডাক্ট তৈরি করে তাদের ক্ষেত্রে 80 থেকে 90 হাজার টাকা। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন যখন নিজেরা 2-1টা মিটিং ফিক্সড করবেন। রেট আগেই বলার দরকার নেই। যদি রেডিমেড কাস্টমার হয় যে ভাই আমি শুধু বি হিসাব বিক্রি করবো, এটা রেডিমেডের রেট শেষ। যখনই কাস্টমাইজ করবে, নতুন কোনো ক্যাটাগরি হবে বিজনেসের, তখন অবশ্যই আমার সাথে আলোচনা করে নেবেন। এইভাবে যখন আপনি 3-4টা মিটিং করবেন, 5-6টা মিটিং করবেন, তখন অটোমেটিকলি আপনি পরবর্তী মিটিংগুলোর জন্য সহজ হবে। আর প্রাইমারি লেভেল, তাহলে কাস্টমাইজ সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে আমার কাস্টমারকে বলতে হবে যে আপনার কি ধরনের কাস্টমার অবশ্যই লাগবে স্যার, কাস্টমাইজের আপনি আমাকে ক্ষেত্রে এটা অবশ্যই জানান আপনি বা আমাকে একটা কাস্টমারের ফরম্যাট কাছে দেন। প্রথমে আপনি লিখিত নেবেন সে কি কি কাস্টমাইজ করবে, কি কি লিখবে না লিখবে, কি কি করবে না করবে, একদম তার প্যাডে লিখিত নিতে হবে। আগেই আমরা রেট নিয়ে আলোচনা করব না, আগে ফরম্যাট তার নেবেন, কাছে আমার কাছ আমরা থেকে তার শুনে নেবেন। ফরম্যাটটা নিব, এইভাবে তাকে যখন 4-5টা মিটিং করবেন তখন অটোমেটিকলি আপনার রেট সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। আচ্ছা 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 আরেকটা আমার লাস্ট একটা কোশ্চেন। এই যে মনে করেন অনেক কাস্টমার আছে, অনেকেই আছে যাদের একটা ধারণা কাজ করে যে না আমার টোটাল ব্যবসায়িক সকল হিসাব কিতাব, আয় ব্যয়, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমার অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে, সবকিছু তো মনে করেন আমি সফটওয়্যারে যখন রাখতেছি তখন হয়তো বা এই সফটওয়্যার কোম্পানি আমার তথ্য চুরি করতে পারে বা অন্য কেউ আমার সফটওয়্যার হ্যাক করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এই অ্যাজ এ ক্ষেত্রে প্রফেশনাল তার কোনো কি কোম্পানি পরামর্শ? করবে না, এক নাম্বার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে ডাটা সিকিউরিটি। বাংলাদেশ বলেন, পৃথিবীতে বলেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড বলেন, কারোর ডাটা কারো কাছে সিকিউরিটি না। গুগল যে আপনার ডাটা অন্য কোথাও দিবে না, তার সিকিউরিটি কী আছে? আমরা আজকে গুগল মিট ব্যবহার করতেছি, গুগল অবশ্যই করবে না, কারণ এটা তার ব্যবসায়িক পলিসি। প্রতিটা কোম্পানি তার ব্যবসায়িক পলিসির মধ্যে আছে, আমরাও একটা ব্যবসায়িক পলিসির মধ্যে আছে। তবে কেউ যদি চায় করতে পারে, বাট কোনো ব্যবসায়ী পলিসির মধ্যে এটা নাই, কেউই করে না তার ব্যবসা খারাপ করে তার ব্যবসার গুডউইল নষ্ট করতে। তবে আইটিতে একজন আরেকজনের কাছে আটকানো, এটাই স্বাভাবিক। সারা ওয়ার্ল্ডে যত প্রতিষ্ঠান আছে, আজকে আপনি ইমেলের পাসওয়ার্ড, আপনি কি ইমেলের পাসওয়ার্ড আপনার কাছে সিকিউর, আমি জানি না, বাট গুগল কি জানে না? গুগল তো অবশ্যই আপনার পাসওয়ার্ড জানে, ফেসবুক তো আপনার পাসওয়ার্ড জানে। বাট ফেসবুক কী দিবে? ফেসবুককে হ্যাক করার চেষ্টা করে, প্রতিনিয়তই করতেছে, বিভিন্ন বড় বড় কোম্পানি আসতেছে, বাট ফেসবুক কিন্তু এটাকে প্রোটেক্ট দিচ্ছে। প্রতিনিয়ত ফেসবুক প্রোটেক্ট করতেছে যেন হ্যাক যাতে না হয়, চেষ্টা করতেছে। সুতরাং আমাদের এখানে বড় সিকিউরিটি যেটা হচ্ছে, আমরা তাদেরকে ডাটাবেজের ব্যাকআপটা কিন্তু দিয়ে দিচ্ছি। ডাটা ব্যাকআপটা দিয়ে দেওয়ার কারণে এবার যদি তার সফটওয়্যার হ্যাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো কিছু হয়, টেনশন করার দরকার নেই। পরের দিন আগের দিনের ব্যাকআপটা সে আপলোড করে দিবে, ঝামেলা শেষ। হিসাবপাতি অ্যাজ ইট ইজ সেম একইভাবে থাকবে। সুতরাং এই টেনশনটা করার দরকার নেই। যদি ব্যাকআপ আছে, ব্যাকআপ অনুসারে থাকবে। প্রতিটা সার্ভারে যতগুলো অনলাইন সার্ভার আছে, সবগুলো সার্ভারেই কিন্তু ব্যাকআপ থাকে। আপনি ফেসবুকে এই যাবো তো কতগুলো ছবি দিচ্ছেন, ফেসবুকের কিন্তু ব্যাকআপ আছে। যতই হ্যাক করুক, হ্যাক করলে পরে ফেসবুক কিন্তু নতুন নতুন ব্যাকআপ সে আপলোড দিয়ে দিচ্ছে। সুতরাং এটা নিয়ে আর তার সফটওয়্যার যদি বা তার হিসাব কিতাবের এই অ্যাকাউন্টে যদি অন্য কোনো ব্যক্তি দ্বারা বা প্রতিষ্ঠান দ্বারা রিকভার হ্যাকিং সে হয়, নিজেই করতে সেটাকে পারবে, রিকভার এবং করে আমাদের দেওয়া যাবে এখানে না আমাদের প্রতিনিয়ত ব্যাকআপ থাকে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এবং সি প্যানেলে হ্যাক করে ডাটাবেস হ্যাক করা যায় না, ডাটাবেসে ডাটা কেউ নিতে পারে না। ডাটাবেস অনেক হাইলি সিকিউর একটা জিনিস, কেউ ডাটা কারো নিতে পারে না। এটা যদি কোম্পানি চায় কোম্পানি পারে, বাট অন্য কোনো প্রতিষ্ঠান হ্যাক করে ডাটাবেস থেকে ডাটা নিতে পারবে না। আমাদের প্রতিষ্ঠানের সি প্যানেল কতটা স্ট্রং বা কতটা সি মডিফাই? প্যানেল বেশ পরিমাণে স্ট্রং আপনার আছে। সাথে আমি এখানে একটা সি প্যানেল করতে কী কী লাগে, আমি 2টা সি প্যানেল আপনাদের দেখাবো। একটা হচ্ছে নেমচিপ তো অনেক বড় প্রতিষ্ঠান, তাই না? সবাই আমরা জানি। আচ্ছা, আমার এখানে 2টা সি প্যানেল সবাই আমি চ্যানেল দেখাই আপনাদের। এক নামে। একটা হচ্ছে নেমসিপের, আমার এখানে আছে যেটা বি সফট, এটা হচ্ছে নেমসিপ থেকে নেওয়া, আর এটা হচ্ছে বি হিসাব, যেটা আমার সি প্যানেল। আচ্ছা, যেটাতে দেখেন প্রথমে হচ্ছে আমাদের জেড ব্যাকআপ। ভালো করে খেয়াল করেন, জেড ব্যাকআপ দেখতে পাচ্ছেন? জেড ব্যাকআপটা প্রতিনিয়ত ব্যাকআপ রাখে, যেটা হচ্ছে আমাদের নেমসিপের সার্ভারে নাই। খেয়াল করেন, এটা কিন্তু নেমসিপের সি প্যানেল। এই দেখেন নেমসিপ, ওয়েলকাম টু নেমসিপ হোস্টিং। আমি দেখাই,
নেমচিপ যতই বড় কোম্পানি হোক, মানে নেমচিপ যেমন কোম্পানি, আমরা অ্যাজ ইট ইজ সেম কোম্পানি। ওরা হয়তো বা মার্কেটিং করছে, বড় পরিসরে গেছে এবং অনেক দিন ধরে ব্যবসা করতেছে, আজকে মার্কেটে অনেক পপুলারিটি, বাট আমাদের সেরকম নাই। দেখেন, এদের সফটওয়্যারের মধ্যে কোনো জেট ব্যাকআপ নাই, এবং জেট ব্যাকআপটা কিনতে হয়, এবং জেট ব্যাকআপের নাম কি সেটাও দেখে আপনাদের। জেট ব্যাকআপ কোথা থেকে কিনতে হয়, কীভাবে কিনতে হয়, cPanel কীভাবে বিক্রি হয়। cPanel.net, cPanel হচ্ছে একটা স্বায়ত্তশাসিত অন্য কোম্পানি। আমি প্রাইজিংয়ে যাই, দেখেন cPanel-এর প্রাইজিং হয়, ঠিক আছে, $15 করে মাসে দিতে হয় একটা অ্যাকাউন্টের জন্য। আচ্ছা, এবার লাইসেন্সিং লাগে, দেখেন অনেকগুলো আছে, যেমন এখানে দেখা হচ্ছে যে ক্লাউড লিনাক্স, কার্নাল ফেয়ার, লাইট স্পিড এবং হচ্ছে জেট ব্যাকআপ, খেয়াল করছেন। এবং সিকিউরিটির জন্য যেটা লাগে হচ্ছে ইমিউনিফাই, এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস। ভালো করে দেখেন, এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস ইমিউনিফাইয়ের জন্য $12 লাগে, যেটা আমি আপনাকে দেখাই। আমাদেরটাতে একটু দেখাই, আমাদেরটা প্রথমত জেট ব্যাকআপ যেটা আছে অলরেডি, জেট ব্যাকআপ দেয়া, অটোমেটিকলি ব্যাকআপ জেনারেট করবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি কিছু দেখেন ইমিউনিফাই, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস প্রোটেকশন দেওয়া আছে, টেনশন করার দরকার নাই। লাইট স্পিডের কারণে কোডিং ল্যাঙ্গুয়েজগুলো আপডেট হয় এবং সফটওয়্যার প্রচুর পরিমাণে ফাস্ট হয়। এবার আপনি আসেন, এবার আমরা নেমচিপের হোস্টিংয়ে আসি। এটা হচ্ছে নেমচিপের হোস্টিং। আমি বদনাম করতেছি না হোস্টিং কোম্পানির, তারা খুব বড় কোম্পানি, তারা খুব ভালো কোম্পানি, বাট তাদের এখানে জিনিসগুলো নাই। এখানে দেখেন, এখানে তাদের নেমচিপের হোস্টিংয়ের মধ্যে অলরেডি জেট ব্যাকআপ তো নাই। জেট ব্যাকআপ নিতে দিবে, ওরা দিবে কী কারণ, টাকা দিয়ে দিবে। আপনি এখন, এটা হচ্ছে নেমচিপের একেবারে প্রাইমারি হোস্টিং। এবার আসেন, হোস্টিংয়ের দাম কেন বেশি হয়, কেন 1000 টাকায় হোস্টিং বিক্রি করে, কেন 1200 টাকায় বিক্রি করে, কেন 2000 টাকায় বিক্রি করে, অনেকে 200 টাকা ফ্রি দেয়, আবার অনেকে তো 200 টাকা বিক্রি করে। দেখেন ওই ফ্রি দেয় কারা, তাদেরকে হচ্ছে cPanel নাই, cPanel হোস্টিং, cPanel ছাড়া হোস্টিং কিনতে গেলে তারা ফ্রি দেয়। কম টাকায় হোস্টিং বিক্রি যারা করে, তাদের কাছ থেকে আপনি যখন কিনবেন তখন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার ওইখানে কি ক্লাউড লিনাক্স আছে, লাইট স্পিড দেওয়া আছে, জেট ব্যাকআপ আছে, বা ইমিউনিফাই 360 আছে কি না। তখন দেখবেন সে কিন্তু আটকায় যাবে যে না রে ভাই, আমার এখানে তো জেট ব্যাকআপ নাই, লাইট স্পিড নাই, ইমিউনিফাই নাই। মানে এগুলো খালিদ ভাই বলতেছিল কিন্তু আপনার এই যে ক্লাউড লিনাক্সের কথা, তাই ভাই? মোটামুটি আমাদের এখানে সফটওয়্যারটা আপনারা বিবেচনা করবেন এখানে। দেখেন এই জিনিসগুলো অলরেডি আপনার কিন্তু নেমচিপের মধ্যে নাই। নেমচিপ না, অনেক ম্যাক্সিমাম প্রতিষ্ঠান করে কি আপনাকে প্রাথমিক অবস্থায় দিবে না এগুলা, আপনার যখন তাছাড়া তো ব্যবসা হবে না। এখন ব্যবসা করতে গেলে তো কিছু না কিছু ফাঁক ফোকর রাখতে হবে। কাপড়ের দোকানে যখন যাবেন তখন বলবে কি ভাই আপনি কি সুতি পলিস্টার মিলাই নেবেন নাকি 100% সুতি নেবেন, নাকি? কাপড়ের দোকানে গেলে পরে কিন্তু বলে ভাই এটা কিন্তু 100% সুতি, এটা হচ্ছে পলিস্টার, এটা হচ্ছে সুতি পলিস্টার মিক্সড করা। কাপড়ের রং কিন্তু 3টাই লাল। আপনার লাল রং লাগবে, আপনার লাল রং আমি দিচ্ছি। আপনার cPanel লাগবে, আমি আপনার cPanel দিচ্ছি। বাট cPanel-এর মধ্যে আপনারা কি দিচ্ছি সেটা কিন্তু প্রাথমিক অবস্থায় বলে না এবং কেউ জিজ্ঞাসা করে না। cPanel কেনার পরে আইটি কোম্পানি চিন্তা করে কি, cPanel তো এবার আমি বিক্রি করে ফেলছি, এবার তো কাস্টমার আটকা, এবার তো শেয়ার যাইতে পারবে না। বাট আমরা সফটওয়্যার সাইটে আমাদের বলতে গেলে এতদিনের ব্যবসায়িক যে চিন্তাভাবনা, আমরা কখনোই চাই না যে কোনো ব্যবসায়ী এসে আমাদের এখানে ঠকুক। আমরা শুরু থেকে সব কিছু ভেঙে দিই। হ্যাঁ, ভেঙে দেওয়ার কারণে হয়তো বা অনেক ব্যবসায়ী কী করে চলে যায়, কিন্তু সে 7 দিন 10 দিন 6 মাস পরে আবার আমাদের কাছে আসে। এটা আমাদের একটা গুডউইল। তো আশা করা যায় অনেকে অনেক কিছু বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেন থাকলে আগামী ক্লাসে, আগামী দিনে পরবর্তী কোশ্চেনগুলো করবেন, আর আজকে থাকলে করতে পারেন। আমার আজকে আর কোনো কোশ্চেন নাই, আর প্রতিদিনই হবে আমাদের এই আশা করা যায় প্রতিদিনই হবে নাকি 11টার দিকে থাকবেন। 11টা থেকে অথবা 1 ঘন্টা, আজকে 2 ঘন্টা হয়ে গেছে, অনেকে লেট করে আসছে। টাইম মতো আসলে আমরা দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে সেশনটা শেষ করতে পারবো। তাহলে আগামী
তাহলে আগামী ঠিক আছে। কালকে 11টা না, থেকে কালকে শুরু করবো just এবং 11টা থেকে যাদের শুরু করলেন। কোশ্চেনগুলো আছে আপনারা আজকে হিসাবটা ঘাটাঘাটি করবেন, দেখবেন, বুঝবেন এবং ফিল্ড পর্যায়ে মিটিং করবেন। মিটিং করার সময় যে সমস্যাগুলো হয় নোট করে রাখবেন, পরবর্তীতে আমরা এখানে আলোচনা করব। মাহমুদ ভাইয়ের কোনো কোশ্চেন জি, আছে ঠিক কিনা? আছে। গোলাম কিবরিয়া, তারপরে মেহেদি হাসান, শুভ, অনেকেই দেখতে পাচ্ছি, এদের কোনো কোশ্চেন আছে কিনা? সময় লাগবে, আচ্ছা, দু একদিন ক্লাস করলে আরো ভালো বুঝবো। প্র্যাকটিস করলে ভালোভাবে বুঝতে পারবেন। আরেকজন আছে ঠিক আছে। দীপ্তা রয় নাকি দীপ্তা দে। তাহলে আজকে শেষ করে দিলাম। ফজলে রাব্বি, এখানে যে বস ফজলে নাকি? না, কারো কোনো কোশ্চেন নাই। মেহেদিহাসান শুভরে জিজ্ঞাসা করা হয়েছে, বস ফজলে, মনে হয় কারো কোনো আর কোশ্চেন নাই। যাই হোক, একদিনে মনে হয় ক্লিয়ার হবে না। আগামী দিন কারো কোনো কোশ্চেন থাকলে তারা অনলাইনে আসলে আমরা সমাধান দিব আর কি, সমস্যা নেই। মাহমুদ ভাইয়ের কোনো কোশ্চেন আছে কি না? না বস, পুরো প্রোগ্রামে ছিলাম নাই তো, আবার নেক্সট টাইমে আমার লোকজন নিয়ে আমি থাকবো আর বিষয়গুলো আরো সুন্দরভাবে জানবো আগামী আর দিন কি। আমরা 11টায় শুরু এখন করবো, আমার 11টায় আপনি থাকবেন আশা করি এবং বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে। ইয়া ভাই মানে চলে গেছে, কি যেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ করলাম, আগামী দিনে ক্লাস হবে আবার।